প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইনের অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাকাওয়াত সেলিম। আর ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 896তম পর্ব। এই পর্বের বিষয় বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিদ্যমান পরিস্থিতি প্রসঙ্গে এই নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শওকত আলী, ওদেশি যুক্তরাষ্ট্রের সভাপতি, কলাম লেখক, সমাজকর্মী সুব্রত বিশ্বাস এবং সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শহীদ পরিবারের সদস্য ফাহিম রেজা নূর। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন দর্শক, বাংলাদেশের সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 14টি দেশে 14টি দূতাবাস যৌথ বিবৃতি দিয়েছে। এতে বাংলাদেশের যে প্রাণহানি, কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে প্রাণহানি সহ এই সার্বিক বিষয়ের সমাধানের জন্য কূটনীতিকরা তাগিদ দিয়েছেন এবং বিশ্বের স্বনামখ্যাত বিশিষ্ট জনেরা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, তারাও এই বিষয়ে মানবাধিকার বা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিশনার রয়েছেন তার কাছে তারা এই বিষয়ে চিঠি দিয়েছেন। বিষয়টি এই সমাধানের জন্য বাংলাদেশ যেন এই ঘটনার স্বাধীন তদন্ত হয় সে বিষয়ে চাপ দেওয়ার জন্য। তো সার্বিক বিষয় নিয়ে আপনারা কথা বলবেন। আমি প্রথমে এই বিষয় নিয়ে কথা বলবার জন্য অনুরোধ করবো আমাদের অতিথি সুব্রত বিশ্বাসকে। সুব্রত, আপনি শুরু করবেন। ধন্যবাদ দাদা। আমি কথাগুলো বলবো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থান থেকে। তো প্রথমে যে কথাটা হলো যে আমি এত ইলাবোরেট ইয়েতে যাব না, কারণ ব্যাপারটা তো সবাই জানি। শুরুতে যে কথাটা বলতে গিয়ে এটা একটা খুব সহজ ব্যাপার ছিল, যে ব্যাপারটা সহজেই মীমাংসা করা যেত, যেটা শেষ পর্যন্ত সেটা হলো। তো এটা মূলত সরকারের কিছু ইগো থেকে এই ঘটনাটা এতটুকু গড়িয়েছে। তো এই ইগো না হলে এটা এই পর্যন্ত হইতো না, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা, দুঃখজনক ঘটনাগুলা ঘটতো না। আচ্ছা, এই হলো একটা প্রথম দিকে। দ্বিতীয়ত হলো যে সরকার শুরু থেকে একটা কথা বলে আসছে যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঘটেছে। যদি সেটা সঠিক হইয়া থাকে, সরকারে যেটা বলতে সেটা মনে করতো সরকার, তাহলে স্যার সেইভাবে প্রস্তুতি বা প্রিকশন তার স্টেপ নেওয়া উচিত ছিল এবং সেটা সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গাটা তো করে নাই। এই জায়গাটা আমি যেটা বলবো, সরকারের হয়তো জানি না তাদের গোয়েন্দা সংস্থা আদৌ সেভাবে কোনো রিপোর্ট কোনো ঘটনা এইভাবে দিয়েছিল কিনা। যদি দিয়ে থাকতো তাহলে সেই জায়গায় সরকার সতর্ক হতো, আমার সন্দেহ আছে এই জায়গায়। তো যাই হোক, সেটা পদের কথা। তো ফলে এই এই ইয়েটা সময় মতো না করার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হলো, সেই পরিস্থিতিতে ছাত্রদের যে আন্দোলনটা, যে সরকার যে কথাটা বলছিল, সে আমি মনে করি সেই জায়গাটায় তৃতীয় পক্ষের অনুপ্রবেশ করছে এবং সেই অনুপ্রবেশের কারণে, যেটা আমি আরো পরিষ্কার করে বলি, আমি যেটা আমার বলতে কোনো দ্বিধা নেই, এখন তো পরিষ্কার যে এখানে জামাত বিশেষ করে জামাত, বিএনপি, হেফাজতের অনুপ্রবেশ ঘটেছে এবং তারা সেটাকে এই পর্যায়ে নিয়েছে। এখানে আমি মনে করি যে এই যে ছাত্রদের যে কোটা আন্দোলন, ছাত্ররা এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে বা এই জ্বালাপোড়া এদের সাথে ছিল বলে আমি মনে করি না। কিন্তু যারা এটা অনুপ্রবেশ করেছে, তারা এই ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে, এটা আমি মনে করি। কারণ আমরাও করেছি, আন্দোলন সংগ্রাম জ্বালাপোড়া করেছি, বিভিন্ন সময় আগুন দেওয়া হইতো, টায়ার জ্বালানো হইতো, ডিল ছোড়া হইতো, কিন্তু কোনো সময় কোনো আগুন
আগুন, কোনো বিল্ডিং জ্বলে নাই, হ্যাঁ, কোনো কিছু জ্বলে নাই, একটা আগুন জ্বলছে হয়তো। কিন্তু এবার কি দেখা গেল যে একেবারে বিল্ডিং এর নিচ থেকে উপর তলার একেবারে মানে ভস্মীভূত হয়ে গেছে। হ্যাঁ, এবং সেই বিল্ডিং ইয়েগুলা জ্বলছে কোনগুলো, একেবারে বেছে বেছে বিল্ডিং গুলা, যেগুলা সরকারকে অচল করা যায়, সরকারকে ইয়ে করে দেয়, সেই পরিকল্পনা অনুসারে প্রি প্ল্যান ইয়েটা করা হয়েছে আমি মনে করি। আহ তারপরে ধরেন যদি ছাত্রদের ইয়েটা হইতো, তাহলে এই যে আপনার নরসিংদীর জেলখানায় আক্রমণ হয় না, জেলখানা জ্বালিয়ে দেয়, জেলখানা একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন। সেখানে 9 জন আহ, জঙ্গি ছিল, তাদেরকে বের করে নেওয়া হয়েছে। তো এটা আগুন দিয়ে 7টা 8টা তালা ভাঙা সেখানে আগুন দিয়ে কয়েদিরা নিজেরাই বলছে যে আমাদের আমাদের এই আগুন দেওয়ার পরে আর সেখানে থাকার কোনো অবস্থা ছিল না। তো এই ঘটনাগুলো আমি মনে করি না যে কোনো অবস্থাতে এই কোমলমতি বলেন আর যাই বলেন, ছাত্ররা 8 ফুটা ফুটা আন্দোলনকারীরা এটা করেছে। এটা একটা প্রি প্ল্যান জামাত করছে সরকারকে আপনার বেকায়দা বলে তার ক্ষমতা ইয়ে করে, যেটা 2013 সালে আপনার শাপলা চত্বর হয়েছিল, ঠিক অনুরূপ ভাবে সেটা করা হয়েছে। এখন যেভাবে হোক সরকার সেটা পারে নাই, তার পরে আর্মিকে সেনাবাহিনী নামিয়ে সেটাকে আপাতত ট্যাকল করেছে। জানি না কতটুকু নিরাপদ, আপাতত ট্যাকল করেছে সেটা। এবং এই যে আপনার কি বলে ট্যাকল করার পরে সাথে সাথে এখানে যে ঘটনাগুলো করছে, একটা হইলো যে আমি বললাম যে প্রথম যে ছাত্রদের যে দাবি, সেই দাবিগুলো ছাত্রদের দাবির প্রত্যাশার চেয়ে অনেক বেশি পূরণ হয়েছে। অন্যদিকে এই যে যে খুন খারাপি যেগুলো হয়েছে, যে মৃত ব্যক্তি, এদের এদের একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে, যেটা যত তাড়াতাড়ি পারে এটা বেরিয়ে হবে। তা আমি মনে করি এই জায়গাটায় সরকার যতই ভুল যেটাই করুক, এরপর এই জায়গাটায় সরকার যে যে কাজগুলো করার, যে স্টেপ গুলো নেওয়ার সেটা নিয়েছে। কিন্তু অন্যদিকে যেটা দেখা যায় যে এটা যে কাণ্ডগুলা ঘটছে, সেই কাণ্ডগুলোকে পাশ কাটিয়ে একটা সেকশন, একটা শ্রেণীর লোক, এক শ্রেণীর ইয়েরা, তারা এই খুন খারাপিদের এটা নিয়ে, এটা যে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বা তাকে স্বৈরাচার যাই হোক আখ্যায়িত করে সেকে ইয়ে করার জন্য এই দিকে যাচ্ছে। এখানে আমি এখানে আর ছাত্রদের কোনো এবং ছাত্রদেরকে সেই জায়গায় যে তাদের এক দাবির থেকে সেখানে 8 দাবিতে নেওয়া হয়েছে। এবং এটাও আমি মনে করি যে এটা একটা পলিটিক্যাল ইয়েতে নেওয়া হয়েছে। এটা ছাত্রদের আর কোনো এখানে দাবি থাকার কথা না। তো ফলে তারপর আমাকে কিছু বলছেন? জি জি বলেন। হ্যাঁ, আচ্ছা। তো এই ঘটনা আমার কাছে এখানে আমি আমি পরিষ্কার, আমি জানি যে আমি তো মুক্তিযুদ্ধ দেখেছি, জামাতের কর্মকাণ্ড দেখেছি, তারা কি করে না করে। একটা দেশে শুনেন, একটা স্বাধীন দেশ, সেই দেশে গণতান্ত্রিক ওয়েতে সরকার পরিবর্তন হবে, আন্দোলন করব, সংগ্রাম করব, সেটা সেখানে আমার অস্ত্র ট্রেনিং এর, আমার ডেথ স্কোয়াড তৈরি করার, আমার ট্রেনিং দেওয়ার প্রয়োজনটা আমার বোধবে মনে হয়। ফলে এটা এটা একটা পরিকল্পনা অনুসারে সেই জামাতে সেই 71 অনুসারে তাদের চিন্তা চেতনার জায়গা থেকে এই কাজগুলো করে, এবং বিভিন্ন সময় তো ধরা পড়েছে এটা। ফলে এই কাজগুলো আমি মনে করি সরকারের এটা এই ক্ষমতা দখলের সেই চিন্তা থেকে তারা এটা করছে, এবং সেদিকে নেওয়ার চেষ্টা করছে। বিদেশে বিভিন্ন জায়গায়, আজকে নিউ ইয়র্কে যারা আন্দোলনটা, আমি চিনি তো 40 বছর যাবত এখানে আছি, কারাই আন্দোলনে, কারাই বক্তব্য দিচ্ছে, কারা ইয়ে করতেছে, এরা সবাই ওই একই লেনে, একই একই ইয়ের লোক। ফলে আমি আমি সরকারের সমালোচনা, আমি সেলিম ভাই জানে এইখানে যে সমালোচনা ইয়ে জানে আপনার, যে আমি কিভাবে সমালোচনা করি এবং সমালোচনা করি। তো সেই জায়গায় আপনার আমি আমি চাই সরকারের যে এখন যেসব এই যে ইদানিং দুর্নীতি বিভিন্ন ইয়েতে সরকার যে অবস্থানে গেছে,
এটা সরকারের বা নির্বাচনের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, এটা মোটেই গ্রহণযোগ্য না। কিন্তু তারপরে আমি আমি মনে করি সরকারের এই মুহূর্তে আন্দোলনের মধ্যে কালকে ফেলাই দেওয়ার সেই সেই ইয়েতে আমি না। আমি মনে করি এটা একটি নিয়মতান্ত্রিক ওয়েতে, এটা 5-6 মাস পরে 1 বছর পরে আন্দোলনের মধ্যে যদি হয়, তাহলে না যদি তার সে অবস্থান থেকে 5 বছর পরে হবে। কিন্তু আমি কোনো অবস্থাতে চাই না এখানে এই মুহূর্তে করে আপনার এখানে তৃতীয় পক্ষের কোনো বা স্বাধীনতা বিপক্ষের কোনো সব থেকে এখানে ক্ষমতায় বসানোর পক্ষপাতী আমি না। হ্যাঁ, এটা হলো আমার মুদ্রা কথা। জি এরপরে আপনি যান, আমি এখানে শেষ করি, জি পরে দাদা, আবারও আপনার কাছে আসবো। অনেক ধন্যবাদ। ডক্টর শওকত আলী, শওকত ভাই। জি, না বলেন, আপনার জি, কোশ্চেনটা এই বলেন। আমি বিষয় নিয়ে দাদার কথা শুনলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথম বলেন, তারপরে জি অন্য বিষয় নিয়ে যান। আমি প্রথমেই আপনার ইউএসএ নিউজ এবং আপনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। কমপক্ষে বছর দেড়েক আগে, সম্ভবত 2 বছর হয়ে গেছে দাদার, আমি বহু অনুষ্ঠান আপনার সাথে করেছি। আর নূর ভাই ভালো মানুষ, উনি শুনলাম ফ্লোরিডাতে চলে গেছেন, ফলে দেখা সাক্ষাৎ যদি আপনাদের মাধ্যমে হয় সেটাও একটা গুড নিউজ বলে মনে করি। আমি আলোচনার শুরুতেই আমার ছোট ভাই বোন, স্কুল কলেজ মাদ্রাসা যারা শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করে এ বিষয়ে দু একটা কথা আমি বলতে চাই। জি আমি সুব্রত দাদার সাথে বহুদিন প্রোগ্রাম করি, অনেক বিষয়ে করি, আমাদের মতবিরোধও আছে, কিন্তু আজকে দাদার যে বক্তব্য আমি শুনলাম, আমি খুব শখ হয়েছে এই কারণে যে দাদা হাই স্কুলে বা কলেজে ছাত্র ইউনিয়ন করতেন, আমিও করেছি। পরবর্তীকালে ভাগ হয় মস্কোপন্থী বা রাশিপন্থী, সেটা আলাদা বিষয়। পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ করার পরে আমরা হয়তো কেউ কেউ বৈজ্ঞানিক ছাত্রলীগ বা এই ধরনের করতো। কিন্তু দাদার বিশ্লেষণটা কেন এক পেশে হলো, তার লেখালেখির সাথে আমি খুবই পরিচিত। কেন এক পেশে হলো এটা আমার বোধগম্য হয়। কারণ দাদা এটা ভালো করে মনে রাখবেন যে 2 সপ্তাহ এই বাচ্চারা কোনো ক্রমেই আপনার কোনো পলিটিক্যাল কোনো স্লোগান তারা দিয়নি, তারা তাদের অধিকারটা আদায় করার কথা বলেছিলেন। আর প্রধানমন্ত্রীও সেই সময় তিনি নিশ্চুপ ছিলেন, যদিও তিনি অনির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি বললেন কোর্টের মাধ্যমে এটা করা হবে। আমরা কোর্টকে চিনি, আমরা জানি ইমরান শাহ যখন কাদের মোল্লার একটা ইয়ে হয়েছিল, কোর্টে একটা বিচার হয়েছিল, সেখানে জোর করে আবার পার্লামেন্ট নিয়ে যে সে জোর করে মোল্লাকে ফাঁসি দেওয়া হলো। উনি বললেন যে কোর্ট করলে কিছু না, আমি পরে ঠিক যখনই ছেলেদের আবেদনের প্রেক্ষাপটে ডেটটাকে নিয়ে আসা হলো আগে, তার মানে কোর্ট উনি নিয়ন্ত্রণ করেন 3টে বিভাগের ভিতরে। পার্লামেন্টের কথা বাদই দেন, বাংলাদেশে কোনো পার্লামেন্ট, ছোট জগন্নাথ পার্লামেন্টের 4 পয়সা মূল্য নাই। ইট ইজ এ শেম ফর দেম যে কোনো একটা হিয়ারিং হলো না আজ পর্যন্ত, যেহেতু বাচ্চাগুলো মারা গেল। এই বাচ্চাগুলোই কিন্তু দেশের মালিক, আমরা না। আমাদের দিন শেষ, আমাদের দায়িত্ব ছিল একটা দেশকে নিয়ে আসা, ওদের হাতে তুলে দেওয়া। কিন্তু আমরা যে দেখলাম যে নারকীয় ধন, আপনার মেয়েদের কি কান্নাকাটার জবাব দাদা কি দিবেন? এত বাচ্চা ছেলে, অত্যন্ত ব্রেনি, প্রাইভেট ইউনিভার্সিটি। আমরা স্বাধীনতা আন্দোলনের সময় দাদা ভালো করে মনে আছে, এত মেয়েরা কখনো এগিয়ে আসেনি, তখন পড়াশোনা করতো তারা কম। আমি তাদের নেতৃত্ব দেখে অবাক হয়েছি। এরাই সঠিক এদেশের মালিক, আমরা না। তারা দাবি করতে পারে, দাবিটা কি করেছে? দাদা আপনি গভীরে যাবেন না, আপনি অত্যন্ত ভালো লেখেন, আপনি গভীরে যাবেন না। একজন প্রধানমন্ত্রী এসে পরিষ্কার বলল, আরে এটা কিচ্ছু না, আমার পার্সোনাল পিয়ন যে 400 কোটি টাকার মালিক। দাদা এটা গ্রহণ করা যায়? 400 কোটি টাকা, আপনি কয় কোটি টাকার মালিক, আমি কয় কোটি? আমাদের পুরো ভিউয়ার যারা আছে, আমরা কখনো কোটি টাকা দেখিনি। আর আমেরিকান ডলারে সেটা হয়তো অন্য বিষয়। 400 কোটি টাকা উনি যদি বলতেন যে আমি তাকে কানমালা দিয়েছি, আমি জুতো পিটা করেছি, ধরিয়ে দিয়েছি, উনি তো নিজেই সবকিছু করেন। উনি কোর্ট, উনি বিচারক, উনি নির্বাহী, উনি পার্লামেন্টের মালিক। এটা না করে তিনি যখন বললেন, আমি এমনও শুনেছি, আরে দূর, ওনার পিয়ন যদি 400 কোটি টাকা মারে, আমার আশেপাশে এগুলো যদি 2-5-10 লাখ টাকা মারে, তো বলার কিছু নাই। দিস ইজ নট দি ওয়ে।
18 কোটি, 180 মিলিয়ন, প্রায় 20 কোটি। আপনার এই দেশটাকে এইভাবে ইয়ার্কি মারা, যখন যা খুশি আপনি তাই বলবেন, আর বাকিগুলোর কথা বাদই দিলাম। হাজার হাজার, আমি আজ ইকোনমিস্ট, আমি বলেছি 200 বছরে ব্রিটিশ যা না করেছে, 25 বছরে পাকিস্তান যা না করেছে, 15 বছরে তিনি সেই টাকা অর্থ পাচার করে দিলেন। শোনেন, এই আন্দোলনের নাম আর কোটা আন্দোলন নাই, তারা এখন যে নামটা দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। আপনি 97% দিয়েছেন এখন, আর তাদের বলছেন আপনি কত পার্সেন্ট দিয়ে দিলেন, এমনি সেমনি করে দিয়ে দিয়েছেন। আপনি কি জানেন এই 97 মানেই হলো পুরোটা আওয়ামী লীগ কোটা। এর মধ্যে এমপি কোটা থাকবে, প্রধানমন্ত্রী কোটা থাকবে। গত 15 বছরে একজন জয়েন্ট সেক্রেটারির নাম বলেন তো, যার বিএনপি। দাদা, তো আপনি বললেন যে জামাত আর বিএনপির লোকের সব ধ্বংস করে দিল, তা আপনি 15 বছর কি কাজ করলেন কি? আপনি কাজ তৈরি করলেন দীর্ঘদিন থেকে, মেধাহীন লোকগুলোকে আপনি বসিয়েছেন বিভিন্ন কোটারি। শোনেন, মুক্তিযোদ্ধারা কোনো ক্রমেই ভিক্ষার হাত কোনো দেশে কখনো তারা হাত পাঠে না। তাদের যে সম্মান, রাষ্ট্রীয় সম্মান, এটা তাদের দিতে হয়, যেভাবেই হোক দেন। 30 কোটি, আপনার 30 লক্ষ মানুষের যে শহীদ, তাদের কি করেছেন? আমার বাড়ির পাশে আমার ক্লোজ ফ্রেন্ড বয়রা থেকে, আমার বাড়ির পাশে বয়রা, ইন্ডিয়ার ওর পার থেকে সেল মেরে তাকে মারা হয়েছে। জীবনে একটা টিন, একটা গম পাইনি, 1 কেজি গম পাইনি একটা শহীদ পরিবার। এইসব কিচ্ছা চেতনার কিচ্ছা দিলে হয় না দাদা, বাস্তবতাকে মেনে নিতে হবে। এই ছেলেপিলে গুলো দেখেন কত ইয়ং, 2 সপ্তাহ কোনো পলিটিক্যাল লোক আশেপাশে যায়নি। পলিটিক্যাল পার্টি আসতে পারে, তাদের স্ট্র্যাটেজি বিভিন্ন থাকতে পারে। একটা গণতান্ত্রিক দেশ যদি আমরা বলি, এখানে জামাত, বিএনপি, তাহলে এগুলো আপনার সরিয়ে দেন, মেরে ফেলেন। দুনিয়াতে আপনার আওয়ামী লীগ ছাড়া কেউ দুনিয়াতে থাকবে না, দুনিয়াতেই থাকবে না, দেশে বিদেশে কোথাও থাকবে না। কপিল মাহমুদ ভাই, দাদা আপনি ভালো করে জানেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই আপিল মাহমুদ ভাই একটা গান গেছেন, আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সে সময় 750 ফুল ছিল। আমরা এই দেশে কোনো শত ফুল ফুটতে দেওয়ার কোনো সুযোগ আমরা দিতে চাইনি। বেনজির আহমদ কি করলো শুনেছেন? কোন পাকিস্তানি, কোন লোক, এমনকি আইয়ুব খান বা তার আশেপাশে, এমনকি তার জামাই ছিল গান্ধার ইন্ডাস্ট্রির মালিক। আপনি বলেন তো, ইউসুফ হারুনির কত কোটি টাকার মালিক ছিল। সুতরাং আমরা যখন বলি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদেরকে আপনি রাস্তায় মারলেন এইভাবে, সেনাবাহিনী দিয়ে, বিজিবি দিয়ে, পুলিশ দিয়ে সরাসরি গুলি করলেন। আবু সাইদ ভাই একটা রে অফ হোপ, আমি একটা গ্রামের ছেলে, এখানে তার পরিবারের দিকে একবার তিনি কানলেন না? তিনি এসে মেট্রো রেল নষ্ট হয়েছে, এটা হয়েছে, দাদা আপনি ভালো করেই জানেন, আপনার সাথে কথা হয়েছে পদ্মা সেতু নিয়ে, যখন বহু অর্থনীতিবিদ বহু রকম কথা বলেছে। আমি প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর, আমি পদ্মাপাড়ের মানুষ, 100% সাপোর্ট দিয়েছি। যেখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মঈনুল ইসলাম বিরোধিতা করেছেন, তিনি আওয়ামী লীগের একজন বড় অর্থনীতিবিদ, তিনি বিরোধিতা করেছেন। আমি ওনার বিরোধিতা করে বলেছি না, এটা সহি কাজ, এটা করতে হবে। হয়তো এখন সুফল পাওয়া যাবে না, আরো 100 বছরে পাওয়া যাবে। কারণ আমি আমার পুরো রিসার্চটা ওপেন মার্কেট ইকোনমির উপরে। আমার যশোরে 150 কোটি টাকার ফুল বিক্রি হয় 2 সপ্তাহে। সেই ফুলটা যদি পদ্মা থাকে, তাহলে আমি সাথে সাথে নিউ ইয়র্কে বসে 2টো ফুল কিনতে পারি। সুতরাং এর গ্লোবাল একটা ডাইমেনশন চিন্তা করে বলেছি, অর্থ তো মারা হয়েছে, দুনিয়াতে এত অর্থ কোনোদিন হয় না। তো এইগুলো না চিন্তা করে এই বাচ্চারা, যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হাতে করে দিয়েছি, স্কুল কলেজ থেকে হয়েছে, এই ছাত্রদের প্রত্যেকটা কাজ সহি। আরে ভাই, বিএনপি করছে, জামাত করছে, আওয়ামী লীগ আন্দোলন করিনি? বঙ্গবন্ধু থেকে শুরু করে আন্দোলন কি করেছে, কাকে বলে? আমি জাসদ করা লোক দাদা, আমি এত পিছনে যেতে চাই না, কিন্তু আপনি বলছেন কি ছাত্রদের একটা ন্যায্য দাবি, আজকে 93% তাদের যে দেওয়া হয়েছে, এটা একটা ভোক্কা, একটা ভর্তাবাজি কমপ্লিটলি। তারা এটাতে বিভিন্ন কোটা নিয়ে আসবে, এই কোটাগুলো ওর মধ্যে দিয়ে দেবে, ছেলেপিলেরা বলছে। আপনার সারা দেশে 18 লক্ষ সরকারি কর্মচারী আছে, এই বাচ্চাদের প্রায় 25 লাখ অলরেডি হাইলি এডুকেটেড মানুষ, এরা কোনো জব নেই। আপনি যেটুকু ছিল সেটুকু কেড়ে নিয়েছেন। এই কারণে ওরা নাম দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য বিরোধী আন্দোলনে দাদা আপনি ছিলেন, আমি ছিলাম। এই পাকিস্তানের বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে আমরা সবকিছু করি। কালকে যদি সরকার পড়ে যায় আন্দোলন, আপনার কি? উই হোপ ফর দি বেস্ট। কেন আমাদের মায়া কান্না করতে হবে? শোনেন, একটা ডিক্টেটর পতন হয় একটা কাছে, আপনার মনে আছে দাদা,
আপনি ভালো গবেষক। আপনি তিউনিসিয়া দেখেন, একটা মাস্টার ডিগ্রি হোল্ডার একটা ছেলে রাস্তায় ফ্রুট বিক্রি করছিল, তাকে মারার পরে 30 বছরের ডিক্টেটর চিঠি পড়েছে। ডিক্টেটরকে ডিক্টেটর বলে না, ইট ইজ হোয়াট ইট ইজ। যে সেখানে তিনি যে সর্বনাশ আমাদের করে গেলেন, আবার উনি এখন ক্ষমতায় থাকতে চাচ্ছেন। এত রক্ত, আপনার হাতির ছেলে কমলমতি বাচ্চাগুলোর 100 লাশ বের হয়েছে, এখন তারা নদীর ভিতরে খুলে বেড়াচ্ছে যে কোথায়। তাদের জন্য আপনার প্রাণ পড়বে না দাদা? আমি আশা করি না আপনার সাথে এই কথা বলছি। শত শহীদের রক্তের বিনিময়ে আমরা এটা করেছি। অনেক কষ্ট করে আমার সোনার বাংলা আমরা গঠন করেছি। বঙ্গবন্ধু মেরেছে, জাসদের ছেলেদের 22,000 লোক মেরেছে। আমাদের তৎকালীন নেতা হাসানুল কিনু, তারপরে এই দালাল হচ্ছে রাশেদ খান মেননের দল, সব আমি করেছি। আমি দেখেছি মুনাফেক গুলো এখন আর এইসব কথাবার্তা বলে না, কিন্তু আমি তারপরেও আমরা বলেছি যে আমাদের ঐক্যের ডাক দিতে হবে। উনি প্রধানমন্ত্রী হয়েছেন, উনি কি ডাক দিয়েছেন? কোন ব্যাপারে তার কোন ভূমিকা আছে? আপনি পার্লামেন্টের কথা বলেন। দাদা আমরা যে দেশে থাকি, আপনি মাত্র 3-4 দিন থেকে আপনার ট্রাম্পের সিকিউরিটি যে অ্যাপারেটাস গুলো ছিল, সেই মহিলার নামটা ভুলে গেলাম, সেখানে যখন এই ক্রুক্স লোকটার নাম, সে যখন গুলি করলো, দেখেন আমি 3 দিনের ভিতর পদত্যাগ হয়েছে। ওনার কি উচিত ছিল না যে তিনি একটা হিয়ারিং দেবে? এই পুরো জগন্নাথ পার্লামেন্ট, এই পার্লামেন্টকে ঘেরাও করতে হবে। দাদা আপনি থাকবেন আমাদের সাথে, এই পার্লামেন্ট ধরে এদের খাওয়া দাওয়া পানি সবকিছু বন্ধ করতে হবে। ইয়ার্কির জায়গা পাও না। আমার স্বাধীন সোনার বাংলাদেশকে এইভাবে ধ্বংস করার কোনো অর্থ নেই। ওনার গ্রামীণ অর্থ নিয়ে বিজ্ঞান ইকোনমিস্ট আমি বলেছি যে গ্রামগঞ্জের অর্থনীতি বেশ কিছু উপকার হয়েছে। এটা আপনি জানেন, আমি ছবি পর্যন্ত দিয়েছি যে আমার বাড়ির পাশে যশোরের বুড়িগঙ্গা নদী পরিষ্কার করে সুন্দর ফুলের বাগান হয়েছে। দাদা আপনার সাক্ষী আছে, 2 বছর আগে আমি আপনাকে বলেছি, এবং আপনারা বললেন যে আজকে শওকত ভাই কি মাইন্ড চেঞ্জ করলো না? যা ভালো তা ভালো বলতে হবে। কারণ আমি ওই সময় বিএনপি দোষ দিয়েছি যে এই জিনিসটা বিএনপি সরকারের করা উচিত ছিল, যে মরা গাং নদী এগুলো পরিষ্কার করে সুন্দর করেছে। আই ওয়াজ সো হ্যাপি টু সি দ্যাট ওয়ান। ভালো জিনিসকে আমরা ভালো বলবো না, আর খারাপকে বলবো না। আমাদের বাচ্চাগুলোকে এইভাবে মারলেন রাস্তায়, আর তারপরে আপনি ক্ষমতায় থাকতে চান। এখন আন্তর্জাতিক আপনার সমস্ত দৃষ্টিগুলো, ইউনাইটেড নেশনস এর লোক আপনি ব্যবহার করলেন। আমাদের কষ্টের অর্থ দিয়ে যে সেনাবাহিনী 2 বেলা ভাত খাওয়ায় নাদুস নুদুস চেহারা দিলেন, তারা আজকে ইজিপ্টের সেনাবাহিনীর মতো, যে বাড়ির পাশে গাজার বাচ্চাদেরকে মেরে শেষ করে হলো, হান্ড্রেডস অফ থাউজেন্ডকে। আর ইজিপ্টের আর্মি গরু দচ্ছে আর নাকি ফার্মিং করে যাচ্ছে অ্যাকর্ডিং টু আপনার ক্যাম্প ডেভিড এগ্রিমেন্টের কারণে। আমরা কোন দেশে আছি? কুকি চীনের সাথে 3 দিন লড়াই হয়েছে, একটা লোককে আপনি মারতে পারলেন না। আমরা শফিউদ্দিন জেনারেল রিসোর্টের মালিক খুলনায় পাইকগাছা, আমি বলেছি হিন্দু ভাইদের বলেছি ফরিদপুরের ভাই, আপনারা জঞ্জির আহমদের সমস্ত জমিগুলো দখল করবেন, আমরা বিদেশি থেকে আপনাদের যা খবর দেওয়া হবে। সমস্ত হিন্দু ভাইরা কি বলছে এখন? যে ভাই কোন নামে মাত্র আমাদেরকে না দিয়ে এক জায়গায়, দাদা আপনি বাংলাদেশে থাকেন, আমরা সবাই গ্রাম থেকে আসছি, বলেন তো কি করে হাজার হাজার একর জমি একসাথে নিতে পারে একজন লোক? ইটস অসম্ভব দি ড্যাম থিং হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। প্লিজ রিজাইন, আর না হলে সমস্ত দলকে আপনি ডাকেন। আপনার মত আপনার আমরা প্রশংসা করবো যে ইউ হ্যাভ সাম কাইন্ড অফ লেগেসি। আপনি এখন কি করবেন? আপনার ইলেকশনটা বাতিল করা ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, ইউরোপ থেকে। অবশ্যই দাদা আপনি বলেছেন হ্যাঁ আমি ভাসানির দল করেছি, তখন জ্বালানি পোড়ানোর প্রশ্ন উঠেছে, অন্যরকম ক্ষেত্রে উঠেছিল। আজকে সমস্ত জ্বালান পোড়ানোর আমরা বন্ধ করি, আমরা এর বিরোধী। কিন্তু কে কাকে করেছে, থার্ড পার্টি হিসেবে কে কি করলো, আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি। উনি কোন হিয়ারিং এর পর্যন্ত কোনো পার্লামেন্ট আজকে হলো না। উনি দুঃখের বিষয় দেখেন তো, কোনো জবাবদিহিতা তার কাছে নাই। কেউ তাকে বলতে পারে না যে কি হচ্ছে না হচ্ছে। আমি মনে করি দাদা তার আশেপাশে যে 3য় শ্রেণীর মেধাহীন যে অ্যাডভাইজার যারা আছে, আজকে বঙ্গবন্ধুর ভাগ্য ভালো ছিল, অধ্যাপক রেহমান সুবহানের মতো একজন অর্থনীতিবিদ অ্যাডভাইজার ছিলেন, রুহুল কুদ্দুস সিএসবি অ্যাডভাইজার ছিলেন, ডক্টর নুরুল ইসলাম পাকিস্তান প্ল্যানিং কমিশনের তারা অ্যাডভাইজার ছিলেন। তারা যতদিন উনি তাদেরকে রেখেছেন, আরো সাহিত্যিক শিল্পী কবি বুদ্ধিজীবী তার পাশে, ততদিন কিন্তু বাংলাদেশের মানুষের পরে কোন এই ধরনের অত্যাচার হয়নি। যখন তিনি এদেরকে বাদ দিয়েছেন তখন এটা শুরু হয়ে গেছে। আপনি জামাত বিএনপি ছাড়ার কিছু দেখেন না? 15 বছর এরা বাংলাদেশে কি করে থাকলো? আই ক্যানট বিলিভ ইট। আর বিরোধিতা যদি করে তো তারা রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে হবে। তারা ঢুকে গেছে, তো ঢুকতে দিলেন কেন আপনি?
আপনি কোন কারণে বললেন যে না আমি রাজাকারদের পুত্রী দিয়ে দেবো নাতিপুতি? আপনার কথাই তো আগুনটা ধরলো। এই বাচ্চারা তো রাজনীতি বোঝে না। আপনি বিশ্বাস না করেন, আপনি ইনভেস্টিগেট করে দেখেন। এই ছেলেপিলেরা গান গেত, এই গানের লাইনগুলো আমার মনে আছে। আমি তো অবাক যে কই কিরে, এদের কোনো নেতাও নাই, এদের সেন্ট্রাল কমিটি নাই, কোন সংগ্রাম পরিষদ আমি দেখিনি, কোন ইউনিয়ন লিডার। এরা প্রত্যেকেই নেতা। আই এম ভেরি প্রাউড অফ দেম। যে বোনগুলো, যে ভাইরা শহীদ হয়েছে, যে গ্রামের মা কোল খালিয়েছে, সরকারের কাছে দাবি করেছি 25 কোটি টাকা তাদেরকে দিতে হবে, এককালীন সাহায্য, সারা জীবন শহীদ পরিবার দিতে হবে, রাস্তাঘাটের নাম পরিবর্তন করে তাদের নাম দিতে হবে। হোয়াট ইজ রং? আমরা বাইরে থাকি, আপনি কি বলবেন? আমাদের মুক্ত বিশ্বে আমরা থাকি, এখানে গণতান্ত্রিক। দেখেন ট্রাম্প আসছে, অনেক বেইমানি ফাঁসিকি কাণ্ড কারখানা করেছে। আমরা যারা ডেমোক্রেট বিদেশি মুসলমান, আমরা লাথি মেরে তাড়াইনি তাকে। আবার সে আসছে, আবার যদি হারামিগিরি করে আবার 4 বছর পরে আমরা লাথি দেবো। আপনি 15 বছর ধরে রাখছেন, মানেটা কি? আপনি তো শতফল পূর্তি দিলেন না। এ কি আমার কথা? এম আর আক্তার মুকুল ভাই বই পড়ে দেখেন, মুজিবের রক্তলাল গ্রন্থে তিনি পরিষ্কার বলেছে যে হোয়াট উইল বি আওয়ার ফিউচার। দেখেন দি ব্লাড লেগেসি অফ বাংলাদেশ, অ্যান্থনি মেসকারেনহাস, যে কত রক্ত, কত চেষ্টার পরে যে দেশটা হলো। আমি বারবার বহু টেকশোতে বলেছি, আমি দুনিয়ার ইতিহাসে কখনো দেখিনি যে একটা দেশ স্বাধীন হবার 10 বছরের পরে যারা হোতা, যারা ফাউন্ডার, যারা সেক্টর কমান্ডার, প্রায় 99% মানুষকে মারা হয়েছে। তারা মেরেছে আমরা নিজেরা নিজেরা। আমরা আর কত রক্ত চাই? আর কত রক্ত চাই? সুতরাং আমি আর কিছু বলবো না। আমি ভেরি সরি, একটু ইমোশনাল হয়ে গেছে। আমি দাদাকে একটু টার্গেট করে বলেছি, এই কারণে দাদাকে আমি ভালোবাসি, তার সব লেখার সাথে আমি পরিচিত। কিন্তু দাদা যে জিনিসটা যেভাবে বলেছেন, আমার মনে হয় উনি একটা ভুল, একটু নিরপেক্ষ ভাবে, উনি সবসময় নিরপেক্ষ কথা বলেন, বললে এটা শুনতে ভালো লাগে। কারণ আহ, আমাদের আর কোনো আশ্রয় নেই, আমরা গণতান্ত্রিক, পূর্ণ গণতন্ত্র আমরা চাই। থ্যাংক ইউ ভাই। জি, অনেক ধন্যবাদ শওকত ভাই। ফাহিম ভাই, ফাহিম রেজা নূর, তিনি অনেকটা অসুস্থ, তার মধ্যে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফাহিম ভাই, জি। হ্যাঁ শুনেছেন, এখন আপনার এই বিষয়ে যদি একটু বলেন, আপনি একজন শহীদ পরিবারের সন্তান হিসেবে, বিশেষ করে এই কোটা নিয়ে যে এই আন্দোলনের সূত্রপাত, কোটাকে কেন্দ্র করে আজকে দেশের যে অবস্থা, কি বলবেন আপনি? প্রথমেই আমি এই কোটা বৈষম্য নিয়ে যে ঘটনাটা ঘটে গেল এবং যারা নিহত এবং আহত হলো তাদের প্রতি সমবেদনা এবং তাদের উদ্দেশ্যে আমি মর্মাহত এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে একটা জিনিস লক্ষ্য করেন, 18 সালে থেকে কিন্তু কোনো কোটা ছিল না, এটা বাতিল হয়ে গেল। তার পরবর্তীতে যে আন্দোলনটা এবার হলো, সেখানে কিন্তু আন্দোলনকারীরা, ছাত্র আর গভর্নমেন্ট একই পেজে, তারা একই সাথে, একজন আন্দোলন করছে, আরেকজন এটা বাস্তবায়ন করেছে, করেছে আর করছে। এই দুইটা কথা খেয়াল রেখেন, করেছে করছে। তাহলে কেন এরকম হলো? সেটা হচ্ছে যে আমরা বারবার বলছি কোমলমতি ছাত্ররা। হ্যাঁ, তারা কোমলমতি হতেই পারে, কিন্তু যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে তাদের ছাত্রদের কিছু বুদ্ধি ভ্রম হয়েছিল। তার কারণ তারা এই তাদের দাবি দেওয়া যখন করছিল, তখন মনে হচ্ছিল যে তারা খুব গভীরভাবে এবং দৃঢ়চিত্তভাবে সরকারকে যেন মনে হচ্ছে হুকুম দিচ্ছিল যে এটা করতেই হবে, ওটা করতেই হবে, এটা দিতেই হবে। তা একটা আন্দোলনে একটা সরকারকে এভাবে বলা যায় না, কিন্তু তরুণদের রক্ত গরম, যার ফলে তারা জিনিসগুলি বুঝতে পারেনি, যদিও বুঝেছে পরে, আন্দোলন যখন হাতছাড়া হয়ে গেছে। এবং এখন যে অবস্থা, একে কেন্দ্র করে, এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ তার মাঠে আর কি গোল দিয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে। কিন্তু আমার কথা হলো, যেটা শওকত ভাই বলছিলেন, যে এই
সরকারের ব্যর্থতা আছে, কতটা সত্য আমি ওনার সাথে একমত। তবে সেই সাথে সাথে এটাও বলি, ছাত্রদেরও রকচটা স্বভাব আছে, যার ফলে দুজনই যখন এক মত পথের যাত্রী, তাহলে গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা ওখানেই ছিল যে ইগো, যেটা সুব্রত দা এবং শওকত ভাই বলছিল যে ইগো প্রবলেম। গভর্নমেন্ট বলছিল ঠিক আছে, যেটা ধীরে সুস্থে এবং কোর্টে যখন গেছে তখন তাদের রায় পেয়ে নি, তারপরে করব, এটা তোমাদের পক্ষেই যাবে মনে হচ্ছে বা যেতে পারে, তোমরা ধৈর্য ধরো। কিন্তু যারা আন্দোলন করছিল তারা ধৈর্য ধরেনি, বরঞ্চ তারা হুকুম দিচ্ছিল। তো এতে করে হলো কি, দুইজনেরই ইগো প্রবলেম। তা যাই হোক, যখন আন্দোলনটা হাতছাড়া হয়ে গেল তখন দেখা গেল যে চারিদিকে আগুন, ইট পাটকেল, এবং যারা শান্তি রক্ষা বাহিনী তাদের প্রতি মারমুখ একটা ভাব এমন হলো যেন সরকারকে উল্টে দেবে। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ রহমতে সেই যাত্রা উপেক্ষা করে বা সেই যাত্রা অতিক্রম করে এখন মোটামুটি ভাবে দেশের অবস্থা একটু স্থিতিশীল হয়েছে, এবং ছাত্ররা বুঝতে পেরেছে তাদের ভুলটা কোথায় হয়েছে এবং কেন হয়েছে। এই বোধটা হওয়াতে অন্তত পক্ষে আমি মনে করি যে উভয় পক্ষ এখন মোটামুটি ভালোই অবস্থানে আছে এবং তারা একে অপরের পরিপূরক হয়ে রয়েছে। কিন্তু মাঝখানে ওই যে যাকে আমরা তৃতীয় পক্ষ বলছি, সেই তৃতীয় পক্ষ কারা? তারাই যারা কিনা সরকারকে পছন্দ করে না। তাদের যে একটা চিন্তা বা তাদের যে একটা গোল, সেটা হচ্ছে এই সরকারকে উপড়ে ফেলে দিতে হবে। দীর্ঘদিন ক্ষমতায় আছে এবং এদেরকে রাখা যাবে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন যে ওরা বেছে বেছে যেগুলি সরকার চোখে দেখার মতন উন্নয়ন করেছে, সেই সব জিনিসগুলিকে বা সেই সব স্থাপনাগুলির উপরে তাদের রাগ, আক্রোশ এবং প্রচুর গাড়ি পুড়িয়েছে। এতে বোঝা যায় তাদের হিংসা প্রতিহিংসা কিরকম ছিল। যাই হোক, আমি অত বেশি কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যে আন্দোলনকারীরা মানে শেষের দিকে, ছাত্রদের আমি কথা বলছি না, যেটা কিনা বেহাত হয়ে গেছিল আগেই, তা তারা যে অপকর্মগুলি করেছে আহ তাদের মোটামুটি হবে একটা লেসন হয়েছে, এবং আমি বিশ্বাস করি দেশে শান্তি ফিরে আসবে। আর তার থেকে যেটা আমার শেষ কথা, যে আন্দোলন তৃতীয় পক্ষ যারা করেছে তাদের আমি শুধু বিএনপি জামাত বলবো সেটা না, একভাবে এটা বলার উচিত না। তারা হচ্ছিল সরকার বিরোধী। কারণ আমরা জানি যে 1971 সালে মুক্তিযুদ্ধের পরে যে স্বাভাবিকভাবে দেশটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। দেশটা মানে কি, তার পরিবেশ, রাজনীতি, সমাজ ব্যবস্থা, সমস্ত কিছু। যারা আর কি ঘাপটি মেরে বসেছিল সেই রাজাকার এবং মুসলিম লীগেরা, তারা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আজ অবধি একটা পক্ষ হচ্ছে আওয়ামী লীগ, যারা স্বাধীনতার পক্ষের শক্তি আমরা বলি, আর একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী। এই আওয়ামী লীগ বিরোধী যারা বিভিন্ন দল থেকে এসে একজোট হয়েছে, তাদের প্রতি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের বিপরীত অথবা আওয়ামী লীগ বিরোধী একজোট। এই কারণেই হয়েছে আমাদের দেশে অশান্তি এবং গন্ডগোল, গোলযোগ। তা সেটা যতদিন না দমিত হবে ততদিন এই রেশটা বা এই ভাগটা থেকেই যাবে। আমরা আশা করব যে সরকার থেকে মানে সরকারের অনেক মন্ত্রীদের কথাবার্তার চাল চলনে এটা ভীষণ বিরক্তিকর, এবং তাদের অনেকে আছে উস্কানিমূলক কথাও বলে, যেটা কিনা হওয়া উচিত না। তা সেগুলি একটু
আহ সাবধান হতে হবে, এবং সেইগুলিকে পারলে মন্ত্রিসভা থেকে বাদ দিলে আমার মনে হয় এই সরকার আরো ভালো করবে। দুই একটা কিন্তু সেইগুলি খেয়াল দুই একজন নাম কি বলা যাবে ফাহিম ভাই, এরকম যারা ব্যাপক আহ না, সেটা সেটা বলা উচিত হবে না, তবে একজনের নাম আমি বলতে পারি, জি যার কথা বার্তায় এবং আকার ইঙ্গিত যেভাবে করে, সেটা আমরা সমর্থক হইলেও ভীষণ বিরক্তি লাগে। আমাদেরই যখন বিরক্ত লাগে, তখন যারা বিপরীত পক্ষ তাদের কিরকম লাগতে পারে, সেটা হচ্ছে হলো আমাদের সেক্রেটারি সাহেব। ব্যাস, থ্যাংক ইউ। রেজা ভাই বলেই দিয়েছেন, আমি আপনাকে হেল্প করতে চাচ্ছিলাম, না সেইটা সেই এখন কিন্তু সেই দাঁড়িয়েছে। ঠিক তা আছে, ইওর অবজারভেশন ইজ ভেরি কারেক্ট। তা যাই হোক, যে যার ফলে আমরা চাই যে সমস্ত কিছু আহ, ভুলের মাসুল যাতে আর দিতে না হয়, সবাই আমরা সুখে শান্তিতে থাকি, এবং আমাদের উভয় পক্ষেরই দেশত্ববোধ, দেশপ্রেম এটা যেন থাকে এবং এটা যেন হয়, সেই বিশ্বাস এবং আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, ফাহিম ভাই, ধন্যবাদ। আরেকটা বিষয় যদি একটু ক্লিয়ার করতেন, যে আপনি বলে পরিবারের সন্তান হিসেবে যে কোটার বিষয়টা যদি একটু বলেন, এই বিষয়টা আসলে যৌক্তিকতা বা অযৌক্তিকতা, যদি আসলে দুই দিক এটা যদি না না বলেন। না, আহ, এটা স্বাভাবিক। কোটা যে সংস্কারের আন্দোলন করছে, সম্পূর্ণ আমি তাদের সমর্থন করি। কেননা কোটা আন্দোলনটা হতেই হবে, আন্দোলন না, কোটার যে ব্যাপারটা, সেটা 5 বছর বা 10 বছর বা 15 বছর পর পর একটা সংস্কারের দরকার আছে। এই কারণে আছে, খেয়াল করে দেখেন, আহ আগের যে কোটাটা ছিল, মুক্তিযোদ্ধাদের ছিল হলো 30%। এখন স্বাভাবিকভাবে প্রায় 50 বছর পরে, মানে 53 বছর পরে, যাদের জন্য কোটা রেখেছিল মুক্তিযোদ্ধা বা তাদের ছেলে ছেলে মেয়ে, কিন্তু এই 53 বছরে পরে তাদের ছেলে, আমার মনে হয় না যে, থাকলেও থাকতে পারে, কিন্তু তাদের জন্য কোটা এত না রাখলেও চলে। কিন্তু আর একটা বিষয় হচ্ছে, জি। কোটা যদি পূরণ না হয়, হুম হুম। তাহলে ওই যে বাদ বাকি থাকে, সেটা যারা মেধাবী তাদের থেকে নেওয়া হয়। কিন্তু এটা আমরা আহ যুব সমাজ বা ছাত্র সমাজ এটা বুঝতে চাই নাই, যে কেন থাকবে, কিন্তু কেন থাকবে সেটা বুঝে নাই, যে এখানে মুক্তিযোদ্ধাদের এতদিন 8 থেকে 10% হয়েছে, এর বেশি না, তাহলে বাকি পার্সেন্ট গুলি কোথায় যাবে? সেটা ওই মেধাবীদের কাছে যাবে। এই যে ভুল বোঝাবুঝি না বোঝার কারণে এই আন্দোলনটা গড়ে উঠছে, কিন্তু আন্দোলন হওয়ার কোনো কথা ছিল না। তা মুক্তিযোদ্ধারা যাতে না থাকে, পরবর্তী পর্যায়ে দেখা গেল এটা মুক্তিযুদ্ধের বিপক্ষে, কিন্তু আসলে কিন্তু তা ছিল না বা তাও না। তা এই কারণে দেখেন, এই কি বলে, বৈষম্য থেকে পরে দেখেন নারী কোটাই এখন নাই। তা দেখলাম নারী কোটা না থাকার কারণটা হচ্ছে এই, যে তারাই, আন্দোলনকারীরা তারাই বলছিল, নারীরাই বলছিল হুম হুম। যে এখন আমরা কোটা চাই না, মানে কোটার বৈষম্য এটা কি চাই না, ছেলে আর মেয়েরা তো একই, সুতরাং আমরা সমভাবেই আহ, কোটা বৈষম্য বাদ চাই। জি। কোর্টও তাই রায় দিছে যে নারী কোটা রাখেনি। হুম তো হুম। এটা হবে 4 বছর 5 বছর পরে, এটাকে আবার দেখে আবার নিশ্চয়ই মনে হয় তারা ইয়ে করবে, ঠিক করবে যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ভুল, কোনটা সঠিক। তো এই জন্য আমি চাই যে কোটা বৈষম্যটাকে যাতে প্রতি বছর না, 5 বছর 10 বছর পরে এটাকে একটু সংস্কার করা হোক, এটা আমি জি পক্ষে এবং এটা আমি চাই। জি, অনেক ধন্যবাদ। সুব্রত বিশ্বাস, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক, শওকত ভাই আপনার বিষয়ে বললেন। যদি সবকিছু মিলিয়ে আসলে, এবং একজন প্রবাসী হিসেবে যদি সরকারের কাছে বা যে এখন বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি, সেই বিষয়টা যদি ইঙ্গিত করেন। সময় কতক্ষণ দাদা? একটু যদি সংক্ষেপ করেন, একটু অনেক। আচ্ছা, জি প্রথমে আমি শওকত ভাইকে বলি, শওকত ভাই সাথে আমার যেটা বলছেন দীর্ঘদিন সম্পর্ক, মতের অবস্থানের বাড়িয়ে জানি না তফাৎ আছে না, তফাৎ থাকলেও ওনার সাথে আমার যে সম্পর্ক, তিনি এবং তিনি, তাকে আমি যেভাবে শ্রদ্ধা করি, তিনি আমাকে সেইভাবে থাকেন। তো এই জায়গার কোনো, যতই আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকুক এগুলা নিয়ে, সেই জায়গায় কোনো ব্যতিক্রম হবে না, এটা আমি বলতে পারি আর কি। হ্যাঁ, শওকত ভাই।
তো দিচ্ছি যে যে কথাটা শপথ ভাই একটা জিনিস খুব জোর দিয়ে বলতে, যে জায়গাটায় আহ আহ, একটা বলছেন যে তুমি ছাত্রদের কথা, যে এই যে হত্যাযোগ্যর কথা, এই কথা এই জায়গাটাই জোর দিচ্ছেন বেশি, এটাই বলছেন। কিন্তু শওকত ভাই আরেকটা জায়গা, পিছনের জায়গাটা, যে আমি যে 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 ধ্বংসলীলা যেটা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু টাচ করেন নাই সব ইয়ে শওকত ভাই। And দ্বিতীয়ত হইলো যে এই যে আপনার ইয়ের কথা যেগুলো বলছেন, দুর্নীতি বা আদার্স, আমি বলি ওই ঘটনাগুলো চলে যখন, তখনই আমার একটা বিরাট লেখা বাজিয়েছিল যে দুর্নীতির কালো বিড়াল পুষ থেকে। হ্যাঁ, ইদানিং বোধহয় আমার শওকতের সাথে আমার বোধহয় ইয়ে নাই, ফেসবুকের সাথে ইয়ে নাই, লেখাগুলো দেখেন না, পত্রিকাগুলো পড়েন না। আমি দীর্ঘদিন যাবত এই সরকারের ফাইন ভাইও জানে, সেলিম ভাইও জানে, আমি যে এই সমালোচনা গুলো ইয়ে করেছি, বিশেষ করে আমি এই সরকারের উপরে বিশেষভাবে ইয়ে, যেদিন যেদিন কোর্টের এই ক্ষমতায় আসার পরে কোর্টের রায় দিল ৭২ সংবিধান পুনর্বহালের, সেদিন যখন বললেন ইয়ে ঘোষণার পরে যে আইনমন্ত্রী শফিক, এবং তিনি যে আজ থেকে আর দেশের কোন ধর্মীয় দল বা জামাত বিএনপি এইগুলো থাকলো না। পরের দিন দেখলাম যখন আমিনী সদরের লোক নিয়ে যখন ওই মৌলানা আমিন বাইক করলো, দেখি আবার ওই যে ফেলে দেওয়ার ছুটিটা আবার আবার উঠে নেবেন। তারপরে যখন হেফাজতের সাথে দিয়ে হলো, সেরপর থেকে আমি আমার পক্ষে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এটা আমার পক্ষে গ্রহণ করা বা আমি আমি লেখালেখি খুব তখন থেকে বেশি সমালোচনা বলতে আমি সরকারের যে ভুল ত্রুটি সেগুলো যে পথে যাওয়ার কথা, সেটা আমি। তারপরে আপনি আপনি দেখেন আজকে শিক্ষার মধ্যে একমুখী শিক্ষার জন্য আমরা সেই পাকিস্তান আমল থেকে ইয়ে করে আসছি, সেই জায়গায় তিনমুখী শিক্ষা, আপনি তিনমুখী শিক্ষা দিয়ে কিন্তু একটা সমাজের মধ্যে একটা সাম্প্রদায়িক বৈষম্যমূলক ইয়ে তৈরি করতেছেন। হ্যাঁ, তো এই ঘটনাটা। তারপরে এই যে দুর্নীতির যে ইয়েটা, আমি বললাম যে এই যে কালো বিড়ালের যে আপনার ব্যাংকের এবং এই কি বলে এগুলো বিরাট ইয়ে লাগছে। আমি কিন্তু কথাটা সেই জায়গা না, এটা এই যে ঘটনাগুলা সরকার ইতিমধ্যে যে ফ্ল্যাশ হয়েছে বা হইতেছে দীর্ঘদিন যাবত, সরকার উন্নতি করছে, সীমাহীন উন্নতি, এর কোনো ইয়ে নাই। কিন্তু উন্নতিতে একটা দেশের কোন মানদণ্ড হয় না। আপনার শিক্ষা দীক্ষা যে আপনার মানুষের মূল্যবোধ যে অবস্থায় গিয়ে তলানিতে গেছে, আপনার যে হয়েছে মানুষের নিরাপত্তাহীনতাতে গেছে, এটা এই এই উন্নতি। মানে একদিন ইয়ে লাগছিল একটা ঘটনা, খুলনার একটা ঘটনার উপর অধ্যাপক জাফর ইকবাল, যে আমি যদি আমার ছেলেবেলা মানুষ যদি নিরাপদে ঘুমাইতে না পারে, তাহলে আমার পদ্মা সেতুর দরকারটা কি? তো অবস্থা তো সেটা। ফলে আমি সরকারের পক্ষে না, আমি বহু আগে ওই ঘটনার পরে আমি উচিতে একটা সেমিনার করছিলাম সবাইকে নিয়ে। সেমিনারে আমি সেদিনই বলছিলাম আমি এই সরকারের আমি পতন চাই বা এটাকে পরিবর্তন চাই, যাই আসুক। আমার কোমরে তখন শক্তি ছিল, আজকে আমার কোমরের শক্তি নেই। আমার কোমরের শক্তিটাও আজকে ভাঙাতে হয়েছে। আজকে যে আওয়ামী লীগ ক্ষমতায়, এই যে ঘটনা ঘটছে, কই কোনো আওয়ামী লীগ দেখা গেছে? নাই কোনো আওয়ামী লীগ। তাই ছিল ছাত্রলীগ, নাই ছাত্রলীগ। কিসের উপর নির্ভরশীল? পুলিশ, আমলা আর এর উপরে। আজকে কোন সংগঠন নাই। আমি 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 যে আমি আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষের যখন বিপদ আসছে আমি আমি পাশে দাঁড়াই। আমার আমি যখন 2013 সালে যখন হেফাজতের ঘটনা ঘটে, সেদিন গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল। সেই গণজাগরণ মঞ্চটা ভেঙে দেওয়া হইলো। তারপরে গুলো যে যাদের ছাড়াইলেন তার সাথে আপনি সমঝোতা করলেন, রফা করলেন। এই তো অবস্থা বাংলাদেশ, এই তো আমার স্বাধীনতার অবস্থা। আপনার বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে কি হয়েছে? বঙ্গবন্ধুকে এই ব্রাহ্মণবাড়িয়ার ইয়েতে যশোরের লড়াইলে খুচাই খুচাই এরা ভাঙছে। আপনি করছেন কিন্তু পারছেন? আপনি বিরাট ইয়ে আনছেন, বঙ্গবন্ধু স্ট্যাচু আনছেন, আপনার ওই ইয়ে নারিন দানা কোথায় এখানে বসানোর জন্য বসাইতে পারছেন? পারেন নাই। আপনি দেশটা কোথায় নিয়ে গেছেন? দেশটাকে খাদের কিনারে নিয়ে গেছেন, মৌলবাদীদের হাতে নিয়ে গেছেন। দুঃখটা তো পাই সেখানে। আমি একজন মুক্তিযোদ্ধা, আপনিও চান এই দেশটা গড়ে উঠো, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠো। আজকে যে অবস্থায় গেছে, সে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠার সে অবস্থা আছে? নাই। সুতরাং আমি চাই, আমি এই জায়গাটায় আমি চাই সরকারের পতন, কিন্তু আমি চাই না যে আর এই মুহূর্তে আমি ইয়েতে আসুক। এরপরে যদি 6 মাস পরে, 1 বছর পরে, 3 মাস পরে পতন হয়, সেই জায়গায় জামাত চলে আসে,
আমি পারি না, আমার কোনো আপত্তি নাই, আমার করার কিছু থাকবে না। আমি সেই আমি নিয়মতান্ত্রিক বইতে আমি সেই জায়গায় ইয়ে করতে থাকি। আরেকটা জিনিস আমি আমি শওকত বলি, শওকত ভাই, এই যে খুনের যেটা আপনি যে বলছেন যে যে আজকে তো বিভিন্ন পত্র পত্রিকা কেউ বলছে 200, কেউ বলছে 250, কেউ বলছে 300, কিন্তু কেউ কোনো তালিকা দিয়ে বলে না, বলছে না, বলছে এই ঘটনা, কোনটা সঠিক কোনটা ইয়ে চলবে। ফলে এই যে কারা মারা গেছে না গেছে, এটা তথ্য সংগ্রহ করতে সময়ের ব্যাপার। আমি মনে করি এটা যদি কোনো পত্রিকা, আজকে আমি আমি দেখছিলাম 71 টিভিতে যে আপনার প্রধানমন্ত্রী প্রেস সচিব ইয়ে বলছিল, প্রশ্ন করা হয়েছিল ইয়েতে, তখন সে বলছিল যে এটা একটু সময়ের ব্যাপার এবং এটা হবে। হ্যাঁ, এবং এটা না হয়ে আপনি দেখেন যে 2013 সালে যখন হেফাজতের ঘটনা ঘটে, হেফাজতরা বলছিল ওই আপনার আল জাজিরা ইয়ে থেকে বলছিল যে কত 5,000 না 6,000 ইয়ে মারা গেছে। পরে কি দেখা গেল, আপনার ইয়ে থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই রাস্তার দুই পাশে যে মাদ্রাসাগুলোর ইয়েতে হিসাব নিয়ে তদন্ত করে দেখা গেল এটা সম্পূর্ণ ভুয়া, বুঝছেন? তো এই ঘটনাগুলো আজকে আজকে যে এই যে যারা মারা গেছে তাদের প্রতি আমার অবশ্যই আমার সিম্প্যাথি আছে, কিন্তু কিভাবে মারা গেছে শুনেন। আপনি আপনি দেখছেন ইয়েতে এই ইয়েতে ওই মহাখালীতে এইখানে 35 জন পুলিশ ইয়ে ছিল, আপনার কি আপনার পাহারায় ছিল। তারা যে আক্রমণ যেভাবে আসছে, আক্রমণ সামাল দিতে না পেরে একটা বহুতল বিল্ডিং এর উপরে উঠে উঠে নিরাপত্তা আত্মরক্ষা করছে, সেখান থেকে আপনার র্যাবের হেলিকপ্টার দিয়ে তাদেরকে নিয়ে আসছে। আমি কথাটা এই জন্য বলছি, আক্রমণের যে এরা 65 জন পুলিশ আক্রমণের ইয়েটা এত ইয়ে ছিল। আমি তো মুক্তিযুদ্ধ করছি, আপনি যখন আক্রমণ করবেন, আক্রমণ করলে যারা প্রতিদ্বন্দ্বিতায় থাকে তাদের দিকে ক্ষতি হয় বেশি, তারাই মরে বেশি। যখন আক্রমণ হয়েছে, আক্রমণের ইয়েতে যদি আপনার যে মাঝখানে কারা ছিল, এই মূলমতি ছাত্ররাই ছিল, তারা তখন হয়েছে। এদের কাছে কোনো মানবিক, জামাত বিএনপির কোনো মানবিক ইয়ে নাই, কে মরলো না পড়লো না ইয়ে কোনো নাই। আমি একটা ঘটনা বলি, মানবিক কথা বললাম। আমি যুদ্ধের সময় আসার সময় আমি সিলেটের আসার পথে একটা জায়গায় আমি 2 দিন ছিলাম। একটা পুল ভাঙা দিছিল, যাওয়ার পর সেই পুল তৈরি করার জন্য রাত্রে আমার কাছে এক মহিলা দিয়ে আসে, তার মেয়ে এসে বলে যে তার ইয়েকে কি বলে এখানে একটা শান্তি কমিটির জামাতের প্রেসিডেন্ট এখানে আছে, তাকে পালাই আছে, তাকে ধরিয়ে নিয়ে আসে। আমি বললাম যে না, এটা আমার দায়িত্ব না, এখন এটা আমি পারবো না, অপেক্ষা করো তোমরা, 2-3 দিন পরে দেশ স্বাধীন হয়ে যাবে, দেখো তাদেরকে তার নজর নজর দিয়ে রাখো, পরে দইরা পুলিশে দিও। আমার এই কথাটা শুনে কান্দা দেবে। কান্দার পরে কি বললো জানেন? বললো যে এই লোকটা, এই মেয়ে মহিলার স্বামী এবং মেয়ের বাবা কি করতো, ওই যেখানে ফুলের ইয়ে পাহারা দিত পুলিশ এবং আর্মি, এবং তাদেরকে বাড়িতে নিয়ে গ্রাম থেকে মেয়ে মহিলা এগুলো উপঢৌকন দিত। একদিন সে বাড়িতে নাই, 2 জন নিয়ে গেছে, যাওয়ার পরে আপনার কি করছে, মেয়েকে এবং তার ওয়াইফকে রেপ করছে। বিকালে আসার জন্য কান্নাকাটি করে বলার পরে কিছু বলে নাই। এরপরে যে কয়দিন ছিল পালাইয়ে যায় নাই আত্মরক্ষার জন্য বা এটা থেকে বাড়ি থেকে। পরে যখন বাড়িতে যাইতো, অন্য গ্রামের ইয়ে না পাইলে তার মেয়েকে দিয়ে ধরে দিত। দিস ইজ দ্য ক্যারেক্টার, এটা আই হ্যাভ সিন। এই হলো অবস্থা। আমি তাদের ইয়ে না, আমি এই যে যারা মারা গেছে তাদের পক্ষে না। আজকে একটা দিন এই যে এই অবস্থায় এই আক্রমণের মধ্যে মাঝে পড়ে মরছে। আবার এই জায়গায় আরো আছে, যদি মনে করেন এই যে জালালপুরে যেটা হয়েছে, যে পুলিশ যদি এই যে সরকার যদি তার পুলিশ এইগুলা রক্ষা করার জন্য গুলি করে অন্যায় করবে, আমি কিরকম ক্ষতি করছেন আপনি? জেল পুড়াই দিয়েছেন, জ্বালাই দিয়েছেন, তার ইয়ে রক্ষার জন্য সেখানে গুলি করলে কি এটা অন্যায় করবে? কিন্তু এগুলি তো হয়েছে শওকত ভাই। আমি কোনো পক্ষে দিয়ে নাই, আমি বাস্তবতাটাকে আপনি তুলে ধরছি। আমি আমি আওয়ামী লীগের পক্ষ না, আওয়ামী লীগ করেন, আমি শুরুতেই বলছি। ফলে এই বাস্তবতা আমি চাই এই দেশটা বাংলা ইয়ে থাক, আপনার স্বাধীনতার
চেতনা স্বাধীনতা মুক্তি দিয়ে ধারণ করে থাকে, কিন্তু কতটুকু থাকবে যে অবস্থা, আবারও বলছি, যে অবস্থায় নিয়ে গেছে আমি খুব সন্দেহ। বলে বেলাল ভাই একটা স্ট্যাটাস দিছে কালকে, আমি একটা লেখাতে এটা আনছি যে আর্মিতে বাংলাদেশের জয় বাংলা স্লোগান আপাতত রক্ষা পাইছে, কিন্তু এটা এখনো নিরাপদ হয় নাই। বাস্তবতা সেটাই শওকত ভাই। তো আমি আমি তাদের পক্ষে, তো আমি ওই যে সেলিম ভাই যেটা বলছে যে কি, আমি চাই এটা এটা আর দীর্ঘায়িত না হইয়া, এটা যতটুকু শুরু হয়েছে এই যে আপনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে, সেটা যাতে সুষ্ঠুভাবে হয়, বিচার তো হয় না, সেটাও আমি বলি। বহু ঘটনা ঘটছে এটা আপনার বিএনপি জামাতের সময় যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছিল, পরে যখন সে আপনার কি বলে ওই বিচারপতি সাহাবুদ্দিনকে দিয়ে করা দিয়েছিল তদন্ত কমিটি, সেই কমিটির 20,000 ঘটনা তুলে আইনা 5,000 ঘটনাকে ইমিডিয়েট বিচার করার জন্য দেওয়া হয়েছিল, দাবি তারা রিপোর্ট দিছিল। এটা হয়েছে আজ পর্যন্ত হয় নাই। তো এটাও যাতে হয় সেই প্রেশারটা রাখতে হবে, সেই প্রেশারটা রেখে আমার বিয়ে করতে হইব। এরপরে যদি সরকার যে অবস্থায়, আমি মনে করি সরকার আজকে যে অবস্থানে গেছে, দুর্নীতি সবগুলা মিলে, শওকত ভাই আমি আপনাকে বলি রাজনৈতিক আমার চিন্তা চেতনা থেকে, আগামী ইলেকশনে আওয়ামী লীগ এই অবস্থায় যদি এবার যেভাবে গেছে, আগামী ইলেকশনে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে কিনা সেটাও সন্দেহ। আপনার মনে আছে আমি একটা ঘটনা বলি, আমি 69-এর আন্দোলনের সময় 13ই জানুয়ারি নাকি ছিল, যে একটা বড় আন্দোলন হয়েছিল না, ছিল এই যে আসাদ মারা যাওয়ার পরে, তো আমাকে পাঠিয়েছিল আমরা জেলা থেকে বিভিন্ন উপজেলাতে, আমরা থানাতে পাঠানো হয়েছিল, অর্গানাইজ করে রাখা সেটা আমাকে পাঠানো হয়েছিল বিয়ানীবাজারে। তো আমি ঘুরে জেলার অংশগ্রহণ করার জন্য আমি রওনা দিয়ে আসছি, রাস্তার মধ্যে দেখি একটা ফেরি ছিল, ফেরি পার হয়ে হাইটে আসছে, দেখি একটা লোককে আপনার পেছন থেকে ধাওয়ায় নিয়ে আসতেছে। ধাওয়ায় নিয়ে আসতেছে, প্রায় ফার্লাম কানের দূর। আস্তে আস্তে আমার কাছের দিকে আসছে, এই দৌড়ানোর চোটে তারপরে লুঙ্গিটাও খুলে গেছে। আর পিছনে ওরা বলতেছে গাই মেম্বার, ধর গাই মেম্বার মানে গরুর গাভীর বিয়ে দিয়ে তার ছিল, ওই প্রতীক ছিল ওই ইলেকশনের। তো আজকে যে অবস্থায় যাচ্ছে আওয়ামী লীগের, সেই অবস্থা হইতে পারে। তা আমি অপেক্ষায় আছি, আমি অপেক্ষা করবো। আমি অপেক্ষা যদি শুধরায় আমার কোনো আপত্তি নাই, আমার দেশের পক্ষে যায়, দেশে আমি সহযোগিতা করবো, না হলে আমার প্রতিবাদ, আমার লেখনী এইভাবেই চলবে। শওকত ভাই, আপনার সাথে কোনো আমার বিরোধ নাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুব্রত দা। ডক্টর শওকত আলী, শওকত ভাই শেষ করবেন। না, দাদা যেটা বলেছে আমার তো এমনি মতবিরোধ তেমন কিছু নাই। নূর ভাই বোধহয় লাইনে নাই, চলে গেছে। উনি অসুস্থতার মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, উনি একটা সুন্দর কথা বলেছেন যে আগুনে ঘি দিতে নাই, এই ঘিটা ঢালার কাজ করেছেন উনি নিজে। উনি এই ধরনের উল্টোপাল্টা কাজ সারা জীবনই করে আসছে। একটা দলের, আওয়ামী লীগের মতো একটা দল যেখানে ক্ষমতাসীন এবং তিনি নিজে একজন মন্ত্রী, উনি এই কথা বলার কোনো অধিকার রাখে না। কোনো দেশে এটা হয় না যে এই ছাত্রদের আন্দোলনকে ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট। কি হলো পরে দেখেন তো, ছাত্রলীগের হল থেকে আগুন দিয়ে পুড়িয়ে ছেলেপেলেরা বের করে দিয়ে দিল, কারণ এরা অলরেডি জেনে গেছে যে আমাদের সব দাবি দেওয়ার 12টা বাজাবে এরা, এবং তারা তা শুরু করলো। আপনি মেয়েদের হলে বদরুন্নেসা কলেজে দেখেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বেঁধে অন্য মেয়েরা, ওরাও ছাত্রলীগ করে, কিন্তু ওই মেয়েরাও তো ওরা বেঁধে বললো যে আমাদের উপর নির্যাতন করেছে, কি নির্যাতন করেছে সেগুলো হয়তো পরে বের হবে। তারা ওদের ধরে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, এরকম সব ইউনিভার্সিটি এসেছেন। সুতরাং দাদা যেটা বলছেন, এটা আমারও ভয় যে একদিন এমন আসবে যার আওয়ামী লীগ নামে আগামী ইলেকশন, আমি তো চিন্তা করছি তাদের ইমিডিয়েট। দাদা অর্থনৈতিক দিক দিয়ে আপনি চিন্তা করে দেখেন, মানুষ, আচ্ছা বিদেশে যারা গেছে বলেন তো, কি বিএনপি জামাতের লোক? এরা 99% এদিক ওদিক ঘুষ টুস দিয়ে গেছে আওয়ামী লীগের ছেলেপিলে, গ্রামের সন্তান। দেখেন তো, আমাকে বলা হয়তো যে আপনি কেন বলেন না
আপনার সাথে তো টক শো করেছি সেলিম ভাই। জি। আমি কখনো কিন্তু এই রেমিটেন্স বন্ধ করার পক্ষে বলিনি, কারণ আমি একাডেমিক মানুষ। আমি বৈধ পথে দেশে যা করতে এটা আমি চাই। ফলে ওরা যে হুন্ডির কথা আমাকে বহুবার বলছে, যে আপনি এই কথা বলেন না কেন। আবার আপনি জানেন আমাদের মাসুম ভাই এক সময় এখানে রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন করলো, আমাকে বানাইলো তার অ্যাডভাইজার। আমি তো সব প্রেসিডেন্ট উনিও বলেন যে শওকত ভাই এটা আমি ডাক দিচ্ছি আপনি দিলেন না। ভাই আমি তো একাডেমিক মানুষ, আমি অবৈধ কোনো কাজকে উৎসাহিত করতে পারি না। তো এটা যদি কেউ করে সেটা তার বিষয়। আমি যেটা চিন্তা করছি, সরকারের যেটা এখন উচিত, রংপুরের যে আবু সাইদ ভাই মারা গেল, হুম। একটা গরিব পরিবারের ছেলে, এবং কত মেধাবী হলি দেখেন বাংলাদেশের মতো জায়গায় ইংলিশ লিটারেচারে সে পড়াশুনো করছে। এই রংপুর অঞ্চলটাই কিন্তু ওনার নির্বাচনী এলাকা, যখন নির্বাচন ছিল, এখন তো নাই, ওনার যাওয়ারও দরকার নাই। কিন্তু উনি কিন্তু যেতে পারতেন, যে আমার এলাকায় কেন হলো, কারণ ওয়াজেদ ভাইয়ের বাড়ি কিন্তু ওই এলাকায়, ডক্টর ওয়াজেদ ওনার হাজবেন্ড, তার বাড়ি রংপুরে। তো উনি কিন্তু যেতে পারতেন, উনি যাননি। এদিকে কাদের মিয়া দিল আগুন ধরিয়ে, অন্য অন্য মন্ত্রীরা। আমি তো বলছি দাদা, যে রেহমান সুবানের বক্তব্যটা শুনে দেখেন তো, উনি কত গোপনে, তখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কিভাবে উনি বঙ্গবন্ধুকে অ্যাডভাইস করেতেন। আর উনি নোট লিখতেন, বলতে ডক্টর সাহেব আপনারা বলেন তো, রাত 1টা 2টোর সময় গোপনে মিটিংই বলতে আপনার ডক্টর সাহেব সব বলেন। হি ওয়াজ ব্লেসড যে এত সুন্দর অ্যাডভাইজার তারা পেয়েছেন। আজকে ওনার আশেপাশে দেখেন তো, আরে নইমুল ইসলাম খান, দাদা আপনি আমার থেকে ভালো জানেন, স্বীকৃত শান্তি কমিটির চেয়ারম্যানের ছেলে, কুমিল্লায় বাড়ি। উনি নিজের পত্রিকায় বড় করে দেন এবং এটা নিয়ে গল্প করেন চারিদিকে, যে আমার বাপ বহু রাজাকার রিক্রুট করেছে। যেখানে শেখ হাসিনা বলল যে রাজাকারের নাতনিদের দেবো, এই মিটিংটা কন্ডাক্ট করছে নইমুল ইসলাম খান। ওনারও তো পদত্যাগ করা উচিত ছিল। এগুলো হয় না। আর আমি অর্থনীতি বলে আমার জ্বালাটা আরো বেশি দাদা, আর সহ্য সীমা বেরিয়ে গেছে। এই কারণে আমি বেনজিরের যখন কিচ্ছা বেরোইলো, তখনই আমি ওই অঞ্চলের ফরিদপুরের হিন্দু অন দি রেকর্ড, যে দাদা আপনারা দখল করে বসেন, আমি আছি আপনাদের সাথে। ওর এত বড় সাহস, আপনাদের ফাঁকি দিয়ে জমিগুলো নিল। ওইটা তো গ্রহণ করলে কি করে? এখানে 1 লক্ষ টন ধান বা গম উৎপাদন করা যায়। আমার অ্যানালিসিসটা, আরে শফিউদ্দিন যে চলে গেল বিদায়ী, পাইক গাছাতে তার 64 একর জমিতে রেচর্ড আছে। দাদা সহ্য করতে পারবেন? আপনি ছাত্র ইউনিয়ন করেছেন পাকিস্তান আমলে, সহ্যর সীমা আছে। শেরে বাংলা একে ফজলক যে জমিদারি প্রথা সরাই দিলেন, বঙ্গবন্ধু যে বললেন যে 25 বছর ইয়ে খাস, আপনি দেখেন তো কি হচ্ছে কি, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। আপনি প্রত্যেকটা ব্যবসায়ীকে ফ্রি লাইসেন্স দিয়ে দিলেন, যা খুশি তাই করবেন। আপনার বাজেট হচ্ছে 8 লাখ কোটি টাকা, 6 লক্ষ কোটি টাকা ঋণ। এটাকে আমরা আমাদের অর্থনীতির ভাষায় বলি ব্যাড লোন। ওই টাকার কখনো উদ্ধার করতে পারবে না। কে নিয়েছে? এই ব্যবসায়ীরা দাদা। আমি অত্যন্ত কম সময় আমি দেখছি সামনে। আমি এমনি আগে বলেছি যে আন্দোলন কিছু লাগবে না, এমনি এই সরকার পতন হবে। এখন দেখেন তো কি ঘাট কান্নাকাটি করছে, কোনো রেমিটান্স নাই, সে কোনো লোক এরা পাচ্ছে না। এদিকে যতগুলো অর্ডার ছিল বিদেশি, সেলিম ভাই, যুক্তরাষ্ট্রের বা ইউরোপীয় ইউনিয়নের মার্কেটটা খুবই সেন্সিটিভ। আপনার কেউ কোনো অর্ডার দিচ্ছে না, যেগুলো ছিল ক্যান্সেল হয়ে গেছে। উনি কি করে দেশ চালাবেন? কিন্তু ইংরেজিতে আমরা অর্থনীতির একটা কত বলে, এটাকে কনজিউমারিজম বলে। উনি একটা দেশের কনজিউমারিজম সৃষ্টি করেছেন বিশাল আকারে। আপনি দেখেন পার্লামেন্টে, দাদা সহ্য করবেন কেন, পার্লামেন্টের মেম্বাররা বিনা শুল্কে গাড়ি নিয়ে আছে কোটি কোটি টাকার, ইন টার্মস অফ ডলার, পেড এভরিথিং ইন ডলার। উনি কি বলেছেন যে আমার ডলারের সংকট হয়েছে, আমি এটা করতে পারবো না? হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন ইন হার হেড? আমি তাকে দোষ দেওয়ার চেয়ে বেশি দোষ দিই তার অ্যাডভাইজার, যে এরা করেটা কি, ওরা উস্কে দিচ্ছে। এই যে দাদা আপনি বললেন যে আওয়ামী লীগের লোক তার আশেপাশে নাই, আরে আওয়ামী লীগ তো এটাই করে। দেখেন পরশুদিন একজন লোককে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা পার্থ, ওরা তো আত্মীয়,
ওই এখনো আন্টি বলে ডাকে। 5 দিনের রিমান্ডে দিল, মানেটা কি? পরিষ্কার কথা যে শেখ হেলাল নামে একজন নাকি বড় নেতা আছে, ওনাদের ফ্যামিলি কি এমপি টেমপি অনেক, সেই হেলাল টাকা নিয়ে চলে গেছে। উনি খুঁজে খুঁজে জিজ্ঞেস করছে, তোরা আমার আত্মীয় স্বজন যখন চরম আকার ধারণ করেছে, উনি থাকবে কি না থাকবে আল্লাহ জানে এখনো কোথায় আছে, তখন হেলালকে জিজ্ঞেস করেছে, হেলালের খবর কেউ জানে না। তো এখন ওরা বলছে যে হেলালকে ধরতে না পেরে তার জামাইকে ধরে এই পানিশমেন্ট। সেলিম ভাই দেখেন কোথাকার তীর কোথায় যাচ্ছে, পারিবারিক গোলমালটা যাচ্ছে যেখানে এই ঘটনা আছে। দাদা আপনি এই বইটা পড়বেন, অ্যান্থনি ম্যাসকারেনহাসের ব্লাড লেগেসি অফ বাংলাদেশ। এখানে 5 চ্যাপ্টার 5 লেখা আছে, বঙ্গবন্ধুর যখন বাড়িতে প্রচন্ড আক্রমণ চলে, উনি তো সবাইকে কল করেছেন, তুফাইল আহমদ, রকি বাহিনী, সেনাবাহিনী, শফিউল্লাহকে কল করে যখন শফিউল্লাহ 5বারের বারও বলে যে আপনি পালিয়ে যান, আমি পারবো না, এইটা সেইটা যখন করলো, তখন উনি ধারণা হচ্ছে, উনার ধারণা হচ্ছে অ্যান্থনি মাসকারেনেস কিন্তু বঙ্গবন্ধুর ভেরি ক্লোজ ফ্রেন্ড, সাংবাদিক। উনি 15 দিন ছিলেন যুক্তরাষ্ট্রে। এই 15 দিনই অ্যান্থনি মাসকারেনেস একই বেডে, একই হোটেলে, একই ট্রেনে ঘুরে বেড়াচ্ছেন একসাথে। উনি লেখছেন যে উনি আপনার হচ্ছে আমাদের শেখ ইয়ের দাদা, ওনার ভাগ্নের নামটা কি, ওই যে বাংলাদেশ টাইমস এর এডিটর ছিলেন, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে। আরে ওনার ভাগ্নে মনি মনি শেখ, শেখ মনি, শেখ হ্যাঁ মনি। শেখ মনির। এই তোরা দেখতো, শেখ মনি ছাড়া তো আমার বিরুদ্ধে এই ধরনের কাজ কেউ করতে পারে না, কেউ কথা শুনছে না। উনি নিজে বলছে, অ্যান্থনি ম্যাসকারেনহাস লিখেছে এদের আত্মীয়দের ভিতরে, কারণ আমরা জানি শেখ মনির ইচ্ছা ছিল ওনার পরে নেতা হবে, বহু রকম করেছেন এবং ওনার পত্রিকা ন্যাশনালাইজ করে ফেলে দিয়েছে, বাতিল করে, অনেক ইচ্ছা, এগুলো আমি বলতে চাইনি। কিন্তু কথা হলো তা না, কথা হলো যে এদের কথা শুনে এই যে উন্নয়নের কথা বললেন দাদা, আপনি তো পদ্মার বিরোধিতা করছেন, আপনি বলছেন আমি ওই অনুষ্ঠানে থাকলে আমার কিন্তু অর্থনৈতিক যুক্তি দিতাম। আমি কিন্তু কোন ক্রমে আমি কোটা সংস্কারের পক্ষে, আমি মেয়েদের কোটা, জেলা কোটার পক্ষে। দাদা আপনি কি বলছেন? আমি 1977-এ যখন 76-এ যখন আসলাম চিটাগাং ইউনিভার্সিটি, আমার থাকার জায়গা নেই, আমি সূর্য সেন হলে বহিরাগত বিষয়ে থাকলাম। ছাত্রলীগের সভাপতি হারুন আমার বন্ধু, সূর্য সেন হলের বৈজ্ঞানিক ছাত্রলীগ। তো আমার বন্ধু, 2 বন্ধু একসাথে আমরা একই বেডে থাকতাম। আমি কোন যশোর, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, রংপুর, দিনাজপুরের কোন অফিসার আমি দেখিনি দাদা। আমি খুবই দুঃখিত। আমার মনে আছে যে আমি চাকরি খুঁজবো কার কাছে যাচ্ছি, আমি কোনো আঞ্চলিকতা বিশ্বাস করি না, কিন্তু আমি দেখছি এগুলো বাইরে, এগুলো এ পাশে কেউ নাই, যশোরের লোক তো নাই। আজকে যশোরের মানুষ এখানে আসছে, এই জেলা কোটাতে হোক, যেভাবে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, আপনি তো জানেন আমাদের এলাকায় বেশ মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি, তো তাদের যেভাবেই হোক তাদের একটা অবস্থান দিয়েছে, এটা হয়েছে। আমি অর্থনীতির কথা বলবো, রাজনীতি কি আছে এটা আপনার বিষয়। আমি বিশ্বাস করি যে কোঠা, শোনেন সেলিম ভাই, জি আমি আপনার আর একটা কথা বলি যেটা আমি বলি না, একটু সময় দেন আমি শেষ জি করবো। জি ইসলামে একটা জায়গায় আমি পড়েছি, এটাকে বলা হয় বদরি সাহাবি। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম যে 313 জন যে সাহাবিগুলো নিয়েছিলেন, তাদেরকে বদরের যুদ্ধে যা নিয়ে গিয়েছিলেন, এবং এরা সবাই কিন্তু ছিল উদ্বাস্ত। এই যে মহাজির, এরাই ছিল সবচেয়ে বেশি, এদের নাম দেওয়া হয় বদরি সাহাবি। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম জীবনের এই যুদ্ধে, এই যে জিতে গেলেন উনি, উনি সবসময় তাদেরকে অত্যন্ত শ্রেষ্ঠ মর্যাদার চোখে দেখতেন। এইটা দেখার পর এবং সমস্ত ক্ষেত্রে তাদের পরামর্শ নিছেন, এবং আপনি অবাক হবেন, পরবর্তীকালে এই বদরি সাহাবীরাই কমান্ডার ইন চিফ, অ্যাসিস্ট্যান্ট কমান্ডার, স্ট্র্যাটেজিক পজিশনে সবাই তার সাথে ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রাগম্যাটিজম এবং ভালোবাসা দেখে এই 313 জন যে তার সাহাবী ছিল, এদেরকে বদরি সাহাবী, উনি কিন্তু মাসুহারা এদেরকে সব থেকে বেশি মর্যাদা সহকারে দিতেন। আমরা এটা হাইড করলে হবে না তো, এটা আমাদের মাওলানা সাহেবদের জানার কথা, আমার চেয়ে ভালো তারা জানেন। এটাকে বলা হয়তো বদরি সাহাবী, কারণ তারা রক্ষা করেছে আমাদের মুক্তিযোদ্ধা যারা জেনুইন 2 নম্বর মাল বাদে, যে তারা যদি হয় তা তাদের তো একটু দিতেই হবে সম্মান। আমি ওদের পুতা ছেলে পর্যন্ত যদি তারা একটু অবহেলিত হয়, আমার কোনো আপত্তি নাই তো, আমি সেটাও দিতে রাজি।
কিন্তু সরকার যখন ইমব্যালেন্স করে, পাগলের মতো উল্টো পাল্টা কথা বলে, তখন এগুলো হয়। মেয়েদের কোটা দাদা বলেছেন, ভাই মেয়েদের কোটাও দিতে হবে। আমি আজকের একটা টক শোতে বলেছি মিলেনিয়াম টিভিতে, যে আমি দেখছি ইউনুস সাহেবের সাথে আমরা মাস্টার্সে পড়তাম, মাত্র 12টা মেয়ে মাস্টার্স ইকোনমিক্স পড়তেন। স্যারদের সাথে উনি যাচ্ছেন, ইউনুস সাহেব নিজেই সাথে করে ওদের নিয়ে আসতেন, এবং ওরা চলে যাওয়ার পরে স্যার ক্লাস থেকে যেতেন। দাদা আপনার মনে আছে? এগুলো পাকিস্তানি নিয়ম ছিল, বা স্বাধীনতার পরও ছিল, মেয়েরা ছিল না তো। স্কুল কলেজ ইউনিভার্সিটি সম্পূর্ণ মেয়েদের জন্য, আলাদা কলেজের জন্য। এই কারণে তো দাদাও প্রেম করতে পারিনি, আমরাও প্রেম করি, মেয়ে নাই তো দাদা, যাইবেন কোথায় আপনি? ইউনুস কখনো প্রেম করতে পারেননি। উনি একটু যোগ করছিলেন একদিন এই প্রসঙ্গে, যে আমি মেয়েদের দেখলি সারা জীবন মাথা নিচু করে কথা বলি, আমার অভ্যাস সেটা উঁচু করে, কারণ মেয়েদের দেখিনি। ওনারা সব ভাই, কিন্তু ওনার পরিবারে একটা বোধহয় বোন আছে, ছোট বোন, আর সব ভাই। এর একটা ইম্প্যাক্ট আছে, আমি একটু যোগ করলাম। তো দাদা আমরা সৌভাগ্যবান, আমাদের মেয়েরা ছেলেরা ওরা খুব স্মার্ট। এর আগে আমার ধারণা ছিল যে এরা টিকটক করে খায় সবগুলো, কি ধরনের কি হলো রে ভাই। কিন্তু ওরা প্রমাণ করেছে যে ওরা নেতা বাদেই এই দেশের মালিক কিন্তু ওরা হওয়ার সব রকম আছে। এবং আমি আশা করি যে বর্তমান এই পরিস্থিতিটা, জি। দেখেন মেট্রো রেলের কথা আমি বলেছি সেদিন, আজকেও বলেছি, যে এই মেট্রো রেলের টাকাটাও কিন্তু এখন পরিশোধ করা হয়নি। তবে আমাকে বলা হয়েছে, আমি জানি না, যে এই মেট্রো রেলের ছাত্রলীগের ছেলেরা আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েরা একসাথে যাচ্ছিল, তাদেরকে ধর্ষণ করেছে। এই কারণে ছেলেরা এসে, মেয়েরা না, ছেলেরা এসে আগুন দিয়েছে। আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু রেলটা, এই রেলগাড়ির যে টাকাটা এটা নির্মাণ করা হয়েছে, এটা খুবই হেল্পফুল, এবং এর যে বেনিফিট আছে, অফকোর্স এর ইকোনমিক ভ্যালু আছে, এবং এই টাকা এখনো পরিশোধ করা হয়নি। আমাদের দীর্ঘদিন এই সময় লাগবে এটা পরিশোধ করতে। সুতরাং স্থাপনা, পাকিস্তানে আগুন দেওয়া হয়েছে সেটা আলাদা, বহু ইচ্ছা আছে, এদিকে আমি যাব না। আমাদের স্থাপনা যেন হয় না। কিন্তু দাদা আমি আপনার একটা কথা বলে আমি এটা শেষ করব। জি। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার যে বক্তব্য, আমার কাছে 3 ব্যান্ড ভিডিও ছিল, রেডিও ছিল, এবং এই রেডিওটা ছিল ইপিআর দের, তৎকালীন পাকিস্তানের। আমি যখন আমরা শুনলাম নিজে কানে, যে ইয়েতে রেডিও স্টেশন দখল করে একজন মেজর যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে, তখন আমরা কি করি দাদা, উপরে আল্লাহ সাক্ষী, এই ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন আমরা এক হয়ে, খুলনাতে আমি পড়তাম, খুলনা রেডিও, গল্লামারি রেডিও স্টেশন, পাকিস্তান নতুন করছে মাত্র 3-4 বছর, আমরা কিন্তু এগিয়ে গেছি ওই দখল করা। দাদা তখন তো জিয়ার কোনো দোষ ছিল না, জিয়া রাজাকারও হয়নি তখন। সেই বাণী শুনে আমরা সবাই আপনার আক্রমণ করতে গিয়েছি। দাদা আপনি অবাক হবেন, পাকিস্তান কালুরঘাট বেতার কেন্দ্র হারানোর পর যশোর ক্যান্টনমেন্টে স্পেশাল ফোর্স ওভারনাইট যে রাখছে, ফোর্টিফাইড করেছে। আমরা দিন প্রায় 3টের সময়তে আক্রমণ শুরু করেছি, 2:30-3টে পর্যন্ত রাত্রি চলছে, সকালবেলা আমরা সরে আসছি। আই ওয়াজ দেয়ার পার্সোনালি। এটা আমি সব সময় বলি যে আমরা সরে আসছি, কারণ আমরা জানতাম না যে পাকিস্তান এত বড় প্রোটেকশন দিয়েছে। আপনার বাংলাদেশ টেলিভিশন সরকারের একটা অমূল্য একটা অ্যাসেট, তার রক্ষার দায়িত্ব আপনার না? কোথায় গেলেন আপনি? কেন পারলেন না? আপনার যে অন্য অন্য স্থাপনাগুলো ছেলেপেলে দিইনি, এটাও তো দিতে পারতো, তাহলে আপনি সেগুলো হেফাজত করবেন না? অন্য অন্য যেখানে আগুন টাগুন দেওয়া হয়েছে, আপনি মেট্রো রেল একটা হেফাজত করবেন না? আপনি সব জায়গায় গুলি চালালেন, রাজপথে বের বলি দেখেন, যুদ্ধক্ষেত্রের মতো রাজপথে চালানো হচ্ছে। ওনার যারা অ্যাডভাইজার, তারা ওনাকে মিসগাইড করেছে। আমি মনে করিনি উনি এত খারাপ মানুষ। পার্সোনালি তার একটা লাইনেজ আছে, তার ভিতরে একটা ব্লাড আছে, তার একটা চিন্তা করতে হয় যে আমি চলে যাওয়ার পরে আমার শুধু কি হবে না, আমার বাপের কি হবে, আমার দলের কি হবে। দল তো অলরেডি ভেঙে গেছে গত সকল নির্বাচনে। তার এইগুলো চিন্তা করে আমি এখনো যেটা মনে করি, যে তার বেগম খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া উচিত, এবং তার সাথে একটা ডায়ালগ করা উচিত। আমাদের বামপন্থী, ডাইনপন্থী, আপনি যাই বলেন, এই দেশে যারা আছে তাদের সবাইকে নিয়ে উনি বসে একটা ডায়লগ করতে পারেন। এবং এত যে শহীদ হয়েছে তাদের কাছে একটু মাপ চালে আরো ভালো লাগে, যে আমাদের ভুল হয়েছে, এটা আমাদের বাচ্চা। আপনি যদি সবাইকে শত্রু মনে করেন, তাহলে আপনার শত্রু যে কত বেড়ে যাবে। আমি তো এই দেশের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করছি যে কি হবে,
গার্মেন্ট অর্ডার সব ক্যান্সেল, সব চলে যাচ্ছে ভিয়েতনামে, সব চলে যাচ্ছে কোরিয়াতে, এমনকি পাকিস্তানও ডবল, ইন্ডিয়াতে ডবল অর্ডার হয়ে গেছে। এই মার্কেট হারিয়ে গেলে কখনো আসে না। আর দাদা আপনি জানেন 1300 গার্মেন্ট ইন্ডাস্ট্রি কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। এটা আর এক কিচ্ছা। যখন আমরা ওই এখানে বিষয়ে আমাদের একদিন কথা বলবো। জি, আমি একটা কথা বলছি, জি। যে এই জমিগুলো যে যে রিসোর্ট গুলো করা হয়েছে, উনি এখনো ভালো কাজ করতে পারেন, কিন্তু দাদা এই রিসোর্ট গুলো বন্ধ করে, ভাই আমি অর্থনীতির মানুষ, কৃষক, আমি নিজে কৃষক, এখান থেকে লক্ষ লক্ষ টন খাদ্যশস্য উৎপাদন হবে। এই রিসোর্টের দরকার নেই। গভর্নমেন্ট যদি পারে প্রত্যেকটা জেলা বা একটা মহকুমা সেখানে একটা দুটো রিসোর্ট গভর্নমেন্ট ম্যানেজ করতে পারে। আমি চাচ্ছি না, কারণ এনভায়রনমেন্টাল কারণে আমি মনে করি সেটা, কিন্তু এগুলো ভেঙে চুরমার করে ঠিক এইগুলো থেকে যে ফসল উৎপাদন করা, একটা বাগান, একটা ফলের গাছ, দোহাই এই রিসোর্টের কোনো দরকার নেই। প্রত্যেকের একটা রিসোর্ট আছে। দরবেশ সালমানের রিসোর্ট রয়ে গেছে, বেনজির আহমদের রিসোর্ট রয়ে গেছে, আপনার শফিউদ্দিনের রিসোর্ট, আমি কত রিসোর্ট আমি তো চিনি না, আমি যাইও না, আমি খালি ছবি দেখছি দাদা। আমাদের উচিত এগুলো বিরোধিতা করা এবং ওনাকে উপযুক্ত সাহায্য করা, জাস্ট টু টেক দি ড্যাম থিং আউট, ন্যাশনালাইজ ইট। ফসল ফলান, খাদ্যের অনেক অংশ আমরা গ্রাম থেকে আমরা তৈরি করতে পারবো। সো আমি হোপ ফর দি বেস্ট। আমি জানি না যে এটা কি ঝড়ের পূর্ব লক্ষণ কিনা, এখন যে কথা এখন আমরা যেটা জানি, আমার রেজা নূর ভাই চলে গেছে, ওনার ফাদার আর আমার ফাদার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, এটা নূর ভাই জানেন, খুব ক্লোজ ফ্রেন্ড। কারণ আমার ফাদার তখন আইব খান মার্শাল 1958 এটা বন্ধ করেন। যশোরের সাংবাদিক হিসেবে আঙ্কেলের সাথে আমার আব্বার খুব ভালো পরিচয় ছিল, এবং ওনার মার সাথেও, ওইটা নূর ভাই জানে। তো এই যে আমাদের সবাই আজকে আমরা বিভাজন হয়ে গেছি, একজন কাউকে দেখতে পাচ্ছি না, এই বিভাজনের জন্য প্রধানমন্ত্রী নিজেই দায়ী, নিজেই দায়ী। তার উচিত এই বাস্তবতা স্বীকার করে তার একটা লেগেসি থাকা উচিত। উনি কি চিন্তা করছেন না যে আমরা সিভিল ওয়ারের দিকে এগিয়ে গেছি? এই বাচ্চাগুলো উম, এ আহ, দাদা আপনার পুলিশ তো মারা গেছে, পুলিশের বাচ্চা কুলে করে পুলিশ কাঁদছে, যে পুলিশ নিজে রাস্তা থেকে গোলমাল করে এসে বলছে যে স্যার আমি আজকে কাজ করতে পারবো না, সোনাল না কি নামটা, নিজের বাচ্চাকে নিয়ে গেছে। বহু পুলিশ অফিসারের ছেলে মারা গেছে। আমরা কি সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি না? বাট লাস্ট কথা হচ্ছে, আমরা অনেক কষ্ট করে এই সুন্দর ভূখণ্ড পেয়েছি। এটা অত্যন্ত ভালো একটা অর্থনৈতিক দেশ, পাকিস্তানের থেকে হাজার গুণ ভালো, ভারতের থেকে বহু গুণ আমরা ভালো। এই দেশে কি আমরা একটু শান্তি আশা করতে পারি না? আমরা কি সিভিল ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি? মনে করেন ভারত ঢুকে গেল, তাহলে কি চীন বসে থাকবে? আপনি কি বার্মা ঠেকাতে পেরেছেন? যুক্তরাষ্ট্র বসে থাকবে? তার মানে আমার দেশ গেল কোথায়? কিন্তু ইতিহাসে একটা জিনিস সবসময় জিজ্ঞেস করে মানুষ, আচ্ছা ঘটনা কার সময় হয়েছিল, কে তখন ক্ষমতায় ছিল, এবং কেন হলো? উনি এই দায়িত্ব পালাতে পারবেন না। আমি আশা করি তার শুভবুদ্ধির উদয় হোক, আমরা দেশপ্রেমিক মানুষ, দেশটা সুন্দর হোক, এটাই বলে আমি শেষ করতে চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। দাদা কিছু মনে করবেন না, উনি আমার অগ্রসপতি, আপনাকে বলেছি কিছু কথা, আমি আপনাকে ভালোবাসি, আপনার লেখার সাথে আমি খুবই ভালো রাখি, এবং আমরা দুইজন বহু জায়গায় বহু মিটিং করেছি একসাথে। থ্যাংক ইউ। দাদা আপনি কিছু না বললে আমরা শেষ করব, আর কিছু যোগ করার আছে? না, বলার এমন কিছু নাই। শপথ পাই তো কোনো জায়গায় বাকি রাখা নাই। এই কথাগুলো কোনোটার সাথে আমার কোনো ইয়ে নাই, দ্বিমতের ইয়ে নাই এটা। তারপরে দাদা আমি ওই রিসোর্ট যে- রিসোর্ট দেখেন, শুনেন, রিসোর্ট শুনেন, করার জন্য আপনি আমি এক আমি- হই। হ্যাঁ, তো লক্ষ এইগুলা লক্ষ টন খাবার আসবে কিন্তু, এইগুলা যদি বলতে থাকি বলার শেষ, এগুলার শেষ নাই। চিন্তা হ্যাঁ, করেন তো কত শেষ বলবো। নাই। তো ফলে আপনি শুনেন, দীর্ঘদিন যখন একটা কোনো সরকার ক্ষমতায় থাকে, তখন তখন নানান ইগো, নানান ইয়েগুলা যে ইয়ে হয়, সেই ব্যাপারটাই হচ্ছে আমাদের। এবং সেই জায়গায় যদি গণতান্ত্রিক ওয়েতে যদি সরকার আগাইতো, আমি বলি জামাত বিএনপি যেটাই থাক, আপনি পলিটিক্যালি, এটা তো পলিটিক্যাল ইয়ে, এনিমি বলেন আর যাই বলেন, আপনি ফেস করবেন পলিটিক্যালি। আপনি পলিটিক্যালি ফেস না করে আপনি একবার তাদের সাথে আপোষ করবেন, আবার তাদের কারোর সাথে সম্পর্ক ইয়ে করবেন, কাউকে দুশ্মন বলবেন, এটা এটা গণতান্ত্রিক ইয়েতে না। গণতন্ত্রকে শুরুতেই তো যখন 2009 সালে ক্ষমতায় আসে, তখন তো বলছে যে আপাতত গণতন্ত্রকে আপনার ফ্রিজে রাখলাম, আমার উন্নয়নের দরকার। হ্যাঁ, জি। সেই উন্নয়নটা তো আপনার ক্ষমতার কিংবা নির্বাচনের মাপকাঠি তো হয় নাই, এটা তো বারবার প্রমাণ হয়ে গেছে দাদা।
জি। বলে এগুলা বললে অনেক অনেক ব্যাপার আছে, এই বেনজির টেনজির বলে আপনার মনে নাই যে ওনার ওনার ব্যয়ের কথা, ওই যে রাজেন্দ্র কলেজের আপনার মুখার্জি পরিবারের সম্পত্তি দখলের ঘটনা নিয়ে, সেটা আপনার মনে নাই? এগুলো অনেক আছে। এগুলা যখন উনি আপনি যে বলছেন যে আজকে নাইমুল ইসলাম খান অমুক, হ্যাঁ, তো ঘটনাটা তো এইগুলাই আমি নিজের মাঝে নিজের রেখে আজকে আপনার ব্যয়িকা যখন নিয়ে এখানে এসে পাশে বসেই তো আমার তো রাগে ইয়েতে ঘৃণা লাগতো। এটাই যে স্বাধীনতার ইয়ের জন্য মুক্তিযুদ্ধে এটা করি নাই যে আমার সামনে রাজাকার বসবে মন্ত্রীরা। তো এইগুলাই তো করছে দাদা। এই যে বিভিন্নমুখী অবস্থান নিয়ে আপনার আগানো যায় না, আপনার কিছু ক্ষমতায় থাকার ইয়ে না। তো যাই হোক, জি। আমি আপনার সাথে আমার বহু কিছুর সাথে সম্পর্ক আর কি। ইয়ের যেটা আপনার কুটার যেটা কথা বলছি, কুটার আমি তো এই ঘটনার পরেই আমি দিচ্ছি যে আমি কুটার পক্ষে কিন্তু কোটার উপকার আছে দাদা। মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধা আমি বলছি আমি মুক্তিযোদ্ধা আমার ছেলে মেয়ে পর্যন্ত আমি দিতে চাই। এরপরে আমি নাতি বলতে আমার দিতে ইয়ে নাই। তার চেয়েও বড় কথা যেটা হইলো আমাদের হিসাব অনুসারে 1,20,25,000-এর বেশি মুক্তিযোদ্ধা না। আজকে মুক্তিযোদ্ধার ইয়ে হলো 2.5 লক্ষ। আপনি আগে এগুলো ঠিক করেন, তারপরে আপনি ইয়ে দেন, তাই আমি না? আর বললাম না এটা। তো ফলে এগুলো অনেক কিছু আছে দাদা। আমি শেষ বলি করবেন দেশটা দাদা। জি। এখন এটা এটা ইয়ে হোক, মানে যেভাবে আগাইতেছে এখন, যে ঘটনাগুলো ঘটছে এটাতে একটা স্থিতিশীল অবস্থাতে যাক, এরপরে নিয়মতান্ত্রিক ওয়েতে আমরা আন্দোলন করে সেগুলার সরকার Correct. বদল যেটাই সেটা হবে। ধন্যবাদ দাদা শওকত জি। ভাই। আপনার থ্যাংক ইউ। সেলিম ভাই, আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, ডক্টর শওকত আলী এবং আমাদের শহীদ পরিবারের সন্তান সাংবাদিক ফাহিম রেজা নূর, আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং দর্শক যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাকে এই ফেসবুকে এটা দিয়েন দাদা।